কার কাছে থাকবে তৃণমূলের প্রতীক তহবিল? কাল কমিশনে নথি দিয়ে জবাব পেশ ঋতব্রত তৃণমূল এবং কালীঘাট তৃণমূলের। অন্যদিকে 21শে জুলাইয়ে নিহতদের পরিবারের ন্যায় বিচারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন কাকলি ঘোষ দস্তিদার। আর এরই পাশাপাশি এসআইটির পাশাপাশি অভিষেক ঘনিষ্ঠ ধৃত দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ রাজ্য পুলিশের এসটিএফ এর। এর পাশাপাশি আপনাদের সামনে আমরা রাখবো যে ডায়মন্ড হারবারের পর এবার বিষ্ণুপুর সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দ্বিতীয় এফআইআরও রুজু হয়ে গেছে। আবার ফুটবোর্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায় নিরাপত্তা রক্ষীরা কেন, এই নিয়ে যখন অভিযোগ দায়ের হয়েছিল, নোটিশ পাঠানো হয়েছিল, যে নোটিশের জবাব পুলিশকে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আমাদের নজর থাকবে যে 14টা বছর মাঝে পেরিয়ে গিয়েছে, এই 14টা বছরের পর বিচার পাওয়ার আশায় নতুন করে বুক বাঁধছেন বরুণ বিশ্বাসের পরিবার। জানিয়ে স্টুডিওয় উপস্থিত আমি প্রত্যেক অতিথির কাছে আসব, কিন্তু শুরুতে আপনাদের দেখাতে চাইবো আগামীকাল সপ্তাহের প্রথম কাজের দিন নিঃসন্দেহে নজর থাকবে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দপ্তর, নির্বাচন সদনের দিকে। তার কারণ তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে কাদের হাতে থাকবে তৃণমূলের রাশ, জোড়া ফুলের প্রতীক। আগামীকাল দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনে নিজেদের বক্তব্য তুলে ধরতে চলেছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। দেখুন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? মানে এই যে বারবার মুখ পুড়ছে এটা ভালো নয়। ভোটে ভরাডুবির পরে ভেঙে খান খান হয়ে গেছে তৃণমূল। এদিকে বিধানসভায় পাল্লা ভারী ঋতব্রত তৃণমূলের, অন্যদিকে লোকসভাতেও চুরমার তৃণমূল। দলের রাশ কার্যত মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতছাড়া হয়েছে। একে একে তার পাশ থেকে সরে যাচ্ছেন একদা ছায়া সঙ্গীরা, যার নবতম সংযোজন বিগত তৃণমূল সরকারের মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্য ও দীর্ঘদিনের সঙ্গী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, এবার কি তৃণমূল দলটাই হাতছাড়া হয়ে যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়ের? ঘাসফুল প্রতীকও কি তার হাত থেকে চলে যেতে পারে? নির্বাচন কমিশনের কাছে কমপ্লেন করিয়ে আপনি সিম্বল কেড়ে নিতে পারেন, যদিও আমরা জানি সিম্বল আপনার পক্ষে যাবে না। কিন্তু ধরে নিলাম যদি ভ্যানিশ কুমার বাবু আমাদের পার্টিকে ফিনিশ করার জন্য ইলেকশনটাও করেছেন, যদি সিম্বল দিয়েও দেয় তাতে কি যায় আসে? দরকার আমি গলায় সিম্বলটা ঝুলিয়ে মানুষের কাছে যখন বেরোবো, আপনারা কি আমার কণ্ঠরোধ করতে পারবেন? গণেশ কুমারজি তার ব্যাপারে এরকম কুরুচিকর শব্দ প্রয়োগ করা, তার নাম বিকৃত করে বলা, আমার মনে হয় এটা সংবিধানের পজিশনে থাকা একজন ব্যক্তির অপমান। এই প্রেক্ষাপটে সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের মুখোমুখি হতে চলেছে তৃণমূলের বিবদমান দুই গোষ্ঠী, কালীঘাট তৃণমূল ও ঋতব্রত তৃণমূল। এর আগে দুই শিবিরকেই তাদের রিপোর্ট জমা দিতে বলেছিল কমিশন। সেই সময়সীমা শেষ হচ্ছে সোমবার বিকেল 5টায়। তার আগে রবিবারই দিল্লি রওনা হন কালীঘাট তৃণমূলের দুই প্রতিনিধি, সাংসদ ডেরেক ওব্রায়েন ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি সত্যি নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করে তাহলে আমাদেরই প্রতীক পাওয়া উচিত। 98 সালে যখন পার্টি তৈরি হয়, মমতা ব্যানার্জি এবং অজিত পাঁজা এরা দুজন সই করেছে। যারা বিক্ষুব্ধ গোষ্ঠী তারা হয়তো এতে ছিলেনই না, তৃণমূলে ছিলেন না, সুতরাং এরা কি করে দাবি করতে পারে? প্রশ্ন হচ্ছে তৃণমূল কংগ্রেস বলতে মানুষ মমতা ব্যানার্জিকেই বোঝে। ইতিমধ্যেই 2রা জুলাই দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে দেখা করে সংখ্যাগরিষ্ঠতার দাবি জানিয়ে এসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। তাদের শিবিরের দাবি, সোমবার নির্দিষ্ট সময়ের মধ্যে তাদের বক্তব্য কোনো ব্যক্তি বা ইমেল করে নির্বাচন কমিশনকে জানিয়ে দেওয়া হবে। কালীঘাট কেন, ক্যালিফোর্নিয়া বলতে পারে তারা আসল তৃণমূল। এটা কালীঘাটও ঠিক করবে না, ক্যালিফোর্নিয়াও ঠিক করবে না, নির্বাচন কমিশন ঠিক করবে না। এটা ম্যান্ডেটরি প্রসেস, এটাই নিয়ম যে আপনাকে কোনো একটা সেশন হলে, কনফারেন্স হলে ইলেকশন কমিশনকে জানাতে হবে। এখন আপনি সেটা সোশ্যাল মিডিয়ায় জানালে হয় না। এই প্রতীক নিয়ে এটা লড়াই নয়, এই লড়াইটা হচ্ছে 11টা অ্যাকাউন্টে যে 1000 কোটি টাকা আছে, যেটা মানুষের টাকা, কাটমানির টাকা, মানুষের থেকে ছিনিয়ে নেওয়া টাকা, সেই টাকাটার উপর দখলদারির লড়াই। এই লড়াইয়ে কে সিম্বল পাবে কে সিম্বল পাবে না, এ নিয়ে বিজেপির কোনো উৎসাহ নেই। তবে দেখবেন ভবিষ্যতে ইভিএম বক্সে ওই জোড়াফুল সিম্বলটাই আর খুঁজে পাওয়া যাবে না। আসল তৃণমূল কারা? কালীঘাট তৃণমূল না ঋতব্রত তৃণমূল? বল এখন নির্বাচন কমিশনের কোর্টে। বিজেন্দ্র সিংহ, কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ। ভোটে ভরাডুবির পর তৃণমূল একেবারে ভেঙে খান খান হয়ে গেছে। প্রতিষ্ঠাতা যিনি অর্থাৎ
মমতা বন্দ্যোপাধ্যায়, তার হাত থেকে দলের রাশটা চলে গেছে। এমন ভাবে তৃণমূলে ভাঙন ধরেছে, একেবারে দুটো শিবিরে ভাগ হয়ে গিয়েছে। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত তৃণমূল। আর এই প্রতীক তহবিল কার কাছে থাকবে তা নিয়ে লড়াই চরমে পৌঁছেছে। আমি বিশ্বনাথ দার কাছে যাবো এই জায়গা থেকে। বিশ্বনাথ দা, আগামীকাল তো কমিশনের জবাব দিতে চলেছে কালীঘাট তৃণমূল এবং ঋতব্রত তৃণমূল। এই দুই শিবিরে আবেগের বশে বলছে যে তারাই আসল তৃণমূল, কিন্তু আবেগের বাইরে বেরিয়ে আইন কি বলছে, কার দিকে পাল্লাটা ভারী? আইন খুব পরিষ্কার, সেটা হলো ইলেকশন কমিশন সমস্ত নথি নেওয়ার পরে হিয়ারিং করে সেগুলো যাচাই করবেন, করে তারা দেখবেন দুটো দিক থেকে। একটা লেজিসলেটিভ পার্টির জায়গা থেকে দেখবেন, আরেকটা সাংগঠনিক জায়গা থেকে দেখবেন। অর্থাৎ বিধায়ক কার কাছে কতজন আছে সেইটা তারা দেখবেন, আর অন্য দিক থেকে সাংসদ কার কাছে কয়জন আছে সেটা দেখবেন। সংগঠনের জায়গা থেকে ওয়ার্কিং কমিটি এবং স্টেট কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি, অফিস বিয়ারার সব মিলে কার পক্ষে অধিক সংখ্যা আছে সেটা তারা দেখবেন। সাংগঠনিক দিক থেকে কাদের পাল্লা ভারী সেটা ইলেকশন কমিশন যাচাই করবে। কিন্তু এই এন্টার প্রক্রিয়াটাতে সময় লাগবে দুটো কারণে অনেক। তার কারণ তুমি জানো যে দিল্লিতে সংসদীয় যে পার্টিটা ভেঙেছে এনসিপিআই এর সাথে যুক্ত হয়েছে, কিন্তু এনসিপিআই এর সংযুক্তিকরণ নিয়ে চূড়ান্ত রায় স্পিকার দিয়েছেন কিনা আমি জানি না, মানে লোকসভা স্পিকার দিয়েছেন কিনা, মানে এখানে রুল জারি করে জানাতে হয়। আরেকটা দিক হলো যে এই যে ঋতব্রত তৃণমূলরা বলছেন যে আমরা বিশেষ অধিবেশন ডেকেছিলাম, ওয়ার্কিং কমিটি, ন্যাশনাল ওয়ার্কিং কমিটি বিশেষ অধিবেশন ডেকেছিলাম, সেই ওয়ার্কিং কমিটি বৈধ কিনা। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমরা ওয়ার্কিং কমিটি ডেকে ঋতব্রতকে বা সন্দীপকে আমরা ইতিমধ্যেই বহিষ্কার করেছি, সুতরাং বহিষ্কৃত কোনো নেতা ওয়ার্কিং কমিটি ডাকার এখতিয়ার আছে কিনা এই প্রশ্ন তারা রেখেছেন। ফলে শুনানিতে এগুলো নিষ্পত্তি হতে হবে। হওয়ার পরে যার কাছে সংখ্যা বেশি থাকবে পার্লামেন্ট এবং ইয়েতে তোমার কি বিধানসভায় আর সংগঠনে, তার দিকেই কিন্তু মানে সিম্বল যেতে পারে। আবার সিম্বল রিজার্ভও হতে পারে। যদি ইলেকশন কমিশন মনে করে যে না কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাচ্ছে না, নথির অভাব দুদিক থেকেই আছে, ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল দুজনের কাছেই উপযুক্ত নথি নেই, বা আমরা পরিষ্কার বুঝতে পারছি না যে কাদের পাল্লা ভারী, সেই রকম অবস্থায় কিন্তু মানে রিজার্ভ করে রাখতে পারে। অর্থাৎ ইলেকশন কমিশন তৃণমূলের সিম্বলটা সিজ করতে পারে, ফ্রিজ করে দিতে পারে। ফ্রিজ করে দেওয়া মানে এটাকে ব্যবহার তোমরা করতে পারবে না। তৃতীয় একটা অবস্থান আছে, যেটা ইলেকশন কমিশন বলতে পারে যে না, তৃণমূল কংগ্রেসটা তোমরা ডিরেক্ট ব্যবহার করতে পারবে না, তোমরা অন্য কোনো নাম দিয়ে নিজেদেরকে নথিভুক্ত করো। সেই মানে দুটো গোষ্ঠী তখন নতুন কোনো নাম দিয়ে নথিভুক্ত করতে পারে। অথবা এরকম ইলেকশন কমিশন বলতে পারে যে কেউ তৃণমূল কংগ্রেস শব্দটা পাবে না, তার পরিবর্তে তৃণমূল কংগ্রেস এম বা তৃণমূল কংগ্রেস আর, এম মানে মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস আর মানে ঋতব্রত, এইভাবেও ভাগ হওয়ার মানে নথিকরণ করার সম্ভাবনা আছে। এইবার তহবিল নিয়ে যে প্রশ্নটা তুলছো, যদি অরিজিনাল তৃণমূল যারা হবে নর্মালি তাদের কাছে তহবিল এবং অফিস যাওয়ার কথা। যদি ইলেকশন কমিশন ডিসাইড করতে না পারে যে কে অরিজিনাল বা আদতেও অরিজিনাল কিনা তা নিয়ে যদি সংশয় থাকে, তাহলে কিন্তু এই যে বিভিন্ন অ্যাকাউন্টগুলো যে ব্যাংকে এখন এই মুহূর্তে ফ্রিজ করে দেওয়া আছে সেইটা কিন্তু কন্টিনিউ হতে থাকবে। এবং এরপরে ইলেকশন কমিশনের থেকে যখন বিষয়টা সুপ্রিম কোর্টে যাবে, কারণ কোনো পক্ষই হয়তো রাজি হবে না, তাতে প্রত্যেকেই অরিজিনাল দাবি করতে চাইবে, ফলে শেষ পর্যন্ত বিষয়টা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়াবে। সুপ্রিম কোর্টের রায়ের মাধ্যমে কিন্তু চূড়ান্ত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনাই কেন আমি দেখতে পাচ্ছি। বেশ, আমি এইখানে সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো যে তিনটে বিকল্পের কথা, সম্ভাব্য বিকল্পের কথা বিশ্বনাথ চক্রবর্তী বললেন। এক হচ্ছে প্রতীক হাতছাড়া হতে পারে, দুই হচ্ছে প্রতীক ফ্রিজ হতে পারে, এবং তিন হচ্ছে যে প্রতীকটায় দেওয়া হলো না, দুপক্ষকে নতুন একটা আমি বলছি পলিটিক্যাল বা ইলেকশন সিম্বল দেওয়া হলো। আমি বলছি তিনটে ক্ষেত্রেই তো সুমনদা মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূলের কাছে ধাক্কা। না দেখুন, কি হলে কি হতে পারে সে নিয়ে তো আলোচনা করে লাভ নেই, কি হতে যাচ্ছে আগামী দিনে আমরা সেদিকে নজর রাখবো। কিন্তু এইটা একদম কনফিউশনের কোনো জায়গা নেই যে ধরুন তৃণমূল কংগ্রেস, এই তৃণমূল কংগ্রেস সদ্য যে নির্বাচনে তারা পরাজিত হয়েছে তাতেও 2,60,00,000 ভোট পেয়েছে, 41% ভোট, এবং সেই ভোটে
যে চিহ্ন তারা ব্যবহার করেছে এবং যে নেত্রীর ছবি সামনে রেখে তারা নির্বাচনে জিতেছেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ আমি বলতে চাইছি যে ভোটার বা মানুষ তাদের কাছে তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় কোনো বিকল্প নেই। এখন প্রশ্ন এটা হচ্ছে- একটা ব্যাখ্যা আপনি বললেন, উল্টো ব্যাখ্যাটাও তো দেওয়া হচ্ছে যে আমি বলছি- ঠিকই ওই প্রতীকের দিকে প্রতীকে ভোট দিয়েছেন 2,60,00,000, যে প্রতীকটার আসল দাবিদার হচ্ছে ঋতব্রত না, না, বন্দ্যোপাধ্যায়। আমি তো বলছি এটা, হ্যাঁ। সেটার জন্যই তো বারবার ধরে এই প্রসঙ্গগুলো বারবার উঠছে, নানাভাবে জবাব দিতে হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে দেখুন, কোভিড মোটামুটিভাবে 2022 সালের পর থেকে কোভিড চলে গেছে, কিন্তু কোভিড আবার ফিরে এসেছে তো এই গদ্দারদের কাছে। অর্থাৎ এই যে সিওপিডির প্রবণতা, হঠাৎ করে শ্বাসকষ্ট হওয়ার প্রবণতা, এবং এর পেছনে যে গোটা প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা ভারতবর্ষের অন্য রাজ্যেও যেমন আমরা দেখছি, তেমনি পশ্চিমবঙ্গ এটা অত্যন্ত প্রতীয়মান। আমি আপনাকে রেফার করি মাধব জামদার, বোম্বে হাইকোর্টের একজন বিচারপতি, তিনি কদিন আগে খুব সুন্দর একটা কথা বলেছেন। একটা মামলা চলছিল, সেই মামলার অবজারভেশনে তিনি একটা কথা বলেছেন যে কথাটা হচ্ছে যে এখন ঘোড়া কেনা বেচা চলছে আর একটা ওয়াশিং মেশিন এখনো চালু আছে। আমি বলছি এই যে যারা ওয়াশিং মেশিনের থ্রু দিয়ে যারা শাসক দলের কাছাকাছি আসতে চাইছেন বা শাসক দলের স্নেহভাজন হতে চাইছেন, যারা এটা কি আপনি গত 15 বছরের ইতিহাসটা স্মরণ করাচ্ছেন? আমি একেবারে একই কথা বলছি যে 15 বছরে এই ওয়াশিং মেশিন বা এই দমবন্ধ পরিস্থিতি গত 15 বছরে বারবার দেখা গেছিল। আমি দর্শকদের স্মরণ করিয়ে দিই, রাজীব বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বনসহায়ক পদে দুর্নীতি এবং তার তদন্ত হবে কে বলেছিলেন যখন বিজেপিতে যোগদান করেছিলেন? খোদ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন। বা মানস ভূঁইয়ার বিরুদ্ধে একেবারে খুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগ, হঠাৎ করে তিনি যখন তৃণমূল কংগ্রেসে এলেন পুরোটা কার্যত তদন্ত থমকে গেল। এইটা কোন ওয়াশিং মেশিনে হয়েছে? আমি বলছি ইতিহাসগুলোকেও তো স্মরণ করা দরকার। আমি সেই জন্যই বলছি যে কথাটা বললেন আমি তো তার সঙ্গে দ্বিমত পোষণ করছি না, কিন্তু সুব্রজিৎ এটা তো তুমি জানো, দীর্ঘদিন ধরে তুমি আছো, জানো যে সেটা হচ্ছে যে যখন এর আগেও দল বদল হয়েছে তৃণমূলের ফেভারে বা বিজেপির ফেভারে বা অন্য কোনো দলের ফেভারে, তখন কিন্তু সমালোচনা হয়েছে। ফলে আজকের যে ঘটনাটা ঘটছে সেই ঘটনারও সমালোচনা হবে। এবং আপনি পাবলিক, আমি যে কথাটা বলছি যে যারা বিদ্রোহী, যারা এই মুহূর্তে শ্বাসকষ্টে ভুগছেন, ভীষণভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে নিঃশ্বাস নিতে চাইছেন না, দ্রুত তারা বেরিয়ে এসে বিরোধী মানে শাসক দলের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছেন, তাদের মধ্যে যে প্রবণতাটা তৈরি হয়েছে সেই প্রবণতাটা মারাত্মক প্রবণতা। যে ভারতবর্ষের যে নির্বাচন ব্যবস্থা এই কদিন আগে, 2 মাসও হয়নি, একটা সরকার গঠিত হয়েছে, 2 মাসও হয়নি, ভোটের রেজাল্ট গত 4ই মে প্রকাশিত হয়েছে। সেই 4ই মে প্রকাশিত হওয়ার আগে যারা দীর্ঘদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটাকে পেছনে রেখে, এখানেই তো অবাক লাগে বিরোধী দল আরো স্ট্রং হতে পারতো। 80 জন বিধায়ক ছিল যে বিরোধী দলের, সেই দলটার এই অবস্থা। আজকে একেবারে দুটো ভাগে বিভক্ত হয়ে গেল দল। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার দলের রাশটাই তো ধরে রাখতে পারলেন না। সুমনদা, আমি এবার প্রণয়দার কাছে যাব, আমি আসবো সুমনদা, আবার আপনি বলবেন। সুমনদার কাছে আমি আসবো। সুমনদা, বেশ দ্রুত। দায় শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় নয়, যারা আজকে বিদ্রোহ করছেন তারা কেন আজকে এই বিদ্রোহের প্রবণতা না করে তারা নিজেদের বিধানসভা ক্ষেত্রগুলোতে যাচ্ছেন না কেন? যদি সাহস থাকতো, যদি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তাদের অভিযোগ থাকতো, কেন পদত্যাগ করছেন না? নেত্রী কি করছেন? মানুষ স্বীকার করবে। আরে নেত্রী মানুষকে বিশ্বাস করেছে। দেখুন, বিশ্বাস হারানো পাপ। যখন ক্ষমতায় ছিল তৃণমূল, যখন বিভিন্ন দল থেকে ভাঙিয়ে তৃণমূল লোকজন নিয়ে আসতো, তখন কি হয়েছিল? এখনো সমালোচনা হবে। তখনও যদি এখনো সমালোচনা। এবার আমাকে প্রণয়দার কাছে যেতে হবে। প্রণয়দা, মানে কোথাও গিয়ে তো যাই হোক না কেন, পরিস্থিতি যেদিকেই যাক না কেন, লাভটা তো হতে হলে ভারতীয় জনতা পার্টির। দেখুন, ভারতবর্ষের যে কোনো পলিটিক্যাল পার্টির রেজিস্ট্রেশন থেকে শুরু করে সেই পলিটিক্যাল পার্টিটা কিভাবে চলবে সেটা আমাদের দেশের যে পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট 1950 সেখানে খুব সুন্দরভাবে ডিফাইন করা আছে। এখন মুশকিল হলো তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পরে 2011-তে ক্ষমতায় আসার পরে এটা মমতা ব্যানার্জি পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি ভাবতে শুরু করলো। এবার এই কোম্পানিজ অ্যাক্ট আলাদা আছে, কোম্পানিজ অ্যাক্ট অনুযায়ী আপনারা পিসি ভাইপো মিলে কোনো কোম্পানি তৈরি করতে পারেন, চালাতে পারেন, কিন্তু পিপল রিপ্রেজেন্টেশন অ্যাক্ট সেখানে যা যা বলা আছে, এখন কোন তৃণমূল সেটাকে ফলো করছে বা কোন তৃণমূল সেটাকে মেনটেন করছে তার উপরে নির্ভর করবে ইলেকশন কমিশন কি কথা বলবেন। দ্বিতীয় কথা, সুমনবাবু একটু আগে বলছিলেন যে পদত্যাগ এইসব বলছিলেন, যারা তো যিনি বললেন যে 294টা সিটে আমিই প্রার্থী, যে তৃণমূলীরা এতদিন বলতেন যে মমতা ব্যানার্জির ছবি ছাড়া কেউ জিততে পারবে না, সেই মমতা ব্যানার্জি হেরে গেলেন। 2021-এ হারলেন, 2026-এ এলেন শুভেন্দু অধিকারীর কাছে।
যে মমতা ব্যানার্জি নিজে হেরে যান তার ছবি দেখিয়ে কে জিতেছে আমরা জানি না, অন্তত রেজাল্ট যা বলছে যিনি নিজে জিততে পারেন না তার ছবি দেখে আবার কে, তিনি তো লাস্টের দিকে লাইবিলিটি হয়ে গেছিলেন। তৃতীয় আরেকটা বিষয় আছে যেটা বলছেন, যেটা মমতা সম্ভবত হেরেছেন, শুধু এবার হারেননি, 2014 লোকসভা 2019 লোকসভা দুটোই তার বুথে যেখানে তিনি ভোট দেন সেখানে হেরেছেন। তৃতীয় আরেকটা কথা আছে যে মুকুল রায় প্রয়াত হয়েছেন, মুকুল রায় একটা সময় অভিযোগ করেছিলেন এই যে মমতা ব্যানার্জির দল করা হয়, আমি দেখিনি যদি ওদের বাইলস, উনি অভিযোগ করেছিলেন যে যখন তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা হয় সেই তৃণমূল কংগ্রেসের যে ড্রাফট সেখানে মমতা ব্যানার্জির সই ছিল না, মুকুল রায় তৈরি করেছিলেন, এটা অভিযোগ মুকুল রায় করেছিলেন। দ্বিতীয় কথা হচ্ছে হতে পারে মমতা ব্যানার্জির সই ছিল বা ডাকে না, তিনি প্রতিষ্ঠাতা সদস্য হতে পারেন, তাই বলে এটা মমতা ব্যানার্জির তো দল হতে পারে না, আইন অনুযায়ী তো হতে পারে না। আইন অনুযায়ী একটা পলিটিক্যাল পার্টির একটা বাইলস থাকবে, একটা স্টেট অফিস বেয়ারার থাকবে, একটা সেন্ট্রাল কমিটি থাকবে, এখানে প্রত্যেকের ভূমিকা ডিফাইন করা হয়েছে, প্রেসিডেন্ট হলে তার ভূমিকা কি, সেক্রেটারির ভূমিকা কি, ট্রেজারারের ভূমিকা কি। এখন এই সবগুলো আইনের ঊর্ধ্বে উঠে ক্ষমতার দম্ভে যদি মমতা ব্যানার্জি বলেন এটা আমার দল, পিসি ভাইপো যদি মনে করে এটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, আমরা আমাদের মতো কাজ করব, সেই জায়গা থেকে বেরিয়ে এসে কোনো তৃণমূল কংগ্রেসের এমএলএ বা কোনো তৃণমূল কংগ্রেসের এমপি বা এমএলএদের গ্রুপ, এমপিদের গ্রুপ, তারা যদি সেই বাইলস অনুযায়ী পেপার রেডি করে সেইগুলো যদি প্রডিউস করতে পারে ইলেকশন কমিশনের কাছে, ইলেকশন কমিশন দেখুন জ্ঞানেশ কুমারকে গালিগালাজ করে তো লাভ নেই, দেশের আইন মতো চলবে, জ্ঞানেশ কুমারের আইনে ঊর্ধ্বে নয়। আইন যদি বলে যে না এদের কাছে প্রতীক থাকা উচিত বা এদের কাছে যা কাগজ আছে এরা সিস্টেম মেনে করেছে, তো খুব স্বাভাবিকভাবেই তাদের কাছে যাবে। আমাদের বলার বিষয় একটাই, আজকে তৃণমূল কংগ্রেস রাজনৈতিক দল হিসেবে যেভাবে মানুষের ম্যান্ডেট নিয়ে 15 বছর শাসন করার পরে আসলে সাধারণ মানুষকে লুট করেছেন পলিটিক্যাল পার্টিকে সামনে রেখে, সেটা আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকে উন্মোচিত হচ্ছে। এবং মমতা ব্যানার্জি সততার প্রতীকের নামে যেভাবে মানুষের সাথে প্রতারণা করেছেন, তিনি যদি আজকে মুখ্যমন্ত্রী না থাকতেন অভিষেক ব্যানার্জি এইসব কাজ করতে পারতেন? আজকে তিনি যদি মুখ্যমন্ত্রী না থাকতেন, তিনি বলতেন হাওয়াই চুরি পরে ঘোরেন, 1 পয়সা আমি বেতন নিই না, আপনি বেতন নিতেন, ভালো করতেন, বেতন নিয়ে অন্তত নিজের দায়িত্বটা তো পালন করতেন। আপনি বেতন নিলেন না, মুখ্যমন্ত্রী থাকলেন, কোনো রকম ব্যবস্থা নিলেন না, সাধারণ মানুষকে লুট করে গেল একদল, আর আজকে এসে বলছেন যে এটা প্রতারিত হয়েছে, এরা অন্য দলে চলে যাচ্ছে। যেখানেই যাক, আমরা এই প্রথম দিনই বলেছিলাম বর্তমানে পশ্চিমবঙ্গে দুটো তৃণমূল, একটা মৃত তৃণমূল, একটা ঋত তৃণমূল। মৃত তৃণমূলই হোক আর ঋত তৃণমূলই হোক, যেই হোক, তাদের যে ফান্ড, সেই ফান্ড জনগণের টাকা লুট করা ফান্ড। আমি তো বলবো পলিটিক্যাল পার্টির এই যে রিকগনিশন আছে সেটাকে বন্ধ করে এই টাকা জনগণের মধ্যে বিলি করে দেওয়া উচিত। বেশ, কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় বা কালীঘাট তৃণমূল যত দুর্বল হবে তত তো প্রণয় রায় বা বিজেপির কাছে সেটা স্বস্তির এবং সুবিধের, এই নিয়ে তো কোনো তর্ক থাকতে পারে না। কিন্তু আমি রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে যাওয়ার আগে বারবার সুমনদা বলছিলেন না যে শ্বাসকষ্ট হচ্ছে যাদের, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছাড়ছে, ইঙ্গিতে যেটা বুঝিয়ে দিলেন সুমন বন্দ্যোপাধ্যায় যে যাদের শ্বাসকষ্ট হচ্ছে তাদের কি অক্সিজেন যোগান দিচ্ছে বিজেপি আমি জানি না। কিন্তু আমি এখানে রাজাগোপাল ধর চক্রবর্তীর কাছে আসবো। দেখুন, আলটিমেটলি তো চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় নির্বাচন কমিশন নেবে যে আসল তৃণমূল বা প্রতীক তহবিল এর আসল হকদার বা দাবিদার কে। তার আগে মমতা বন্দ্যোপাধ্যায় কি কার্যত প্রতীকটা হাতছাড়া হতে চলেছে এইটা মেনে নিচ্ছেন? কেন এই প্রশ্নটা করছি, গতকাল রাজাগোপাল বাবু যখন ফেসবুক লাইভ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় 3টে গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছিলেন। 1, প্রতীক নিলে কিচ্ছু যায় আসে না, হঠাৎ এই কথাটা বললেন কেন? 2, দলের সম্পত্তি কেউ লুট করতে পারবে না। তিনি কি তহবিলের দিকে ইঙ্গিত করে এইটা মানে ভোকাল টনিক হিসাবে বক্তব্যটা তার অনুগামীদের দিকে যারা কালীঘাট তৃণমূলে এখনো আছেন তাদের উদ্দেশ্যে বললেন? এবং 3, বাড়িতে তালা দিতে পারেন কিন্তু মানুষের মনে নয়। আপনারা জানেন যে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল ঋতব্রত তৃণমূলের তরফে, একেবারে তৃণমূল ভবনে, পাল্টা তালা আবার কালীঘাট তৃণমূলের তরফেও দেওয়া হয়েছিল। কোথাও কি প্রতীকটা হাতছাড়া হতে চলেছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় ধরে নিয়েছেন বলে মনে হচ্ছে রাজাগোপাল বাবু? দেখুন, উনি ভাবছেন উনি ইন্দিরা গান্ধীর সমকক্ষ। ইন্দিরা গান্ধী আমরা জানি যে 69 সালে কংগ্রেসের যে সিম্বল ছিল, কংগ্রেস জোড়া বলদ যে সিম্বলটা ছিল, তো ইন্দিরা গান্ধীর দল যে কংগ্রেস আর এবং আদি কংগ্রেস ও যেটা, তার সঙ্গে যখন বিরোধ হলো তখন তো ইলেকশন সিম্বল ফ্রিজ হয়ে যায় এবং ইন্দিরা গান্ধী নতুন সিম্বল গাই বাছুর, দিল্লি থেকে যে গরু এলো সঙ্গে বাছুরও আমরা দেখেছি কোন পার্টিকে বলা হতো। তো যাই হোক, সে বিতর্ক নয়, সেটা নিয়ে কিন্তু গরু বাছুর সিম্বল নিয়ে ইন্দিরা গান্ধী বিরাটভাবে জিতলেন।
সবচেয়ে বেশি ভোটে জিতলেন আমরা দেখেছি গরিবী হটাও স্লোগানের মধ্য দিয়ে। তারপরে এমার্জেন্সির পরেও যেখানে আবার কংগ্রেসের ভাঙন দেখা দিল, সেই গরু বাছুরটাও কিন্তু চলে নির্বাচন কমিশন থেকে একই অবস্থা হলো। সেখানে কিন্তু হাতটা পেলেন, হাত কিন্তু 80 সালের পরে যখন হাতটা পেলেন, ইন্দিরা গান্ধী সেই নতুন সিম্বলে কিন্তু এগিয়ে গেছেন। উনি ভাবছেন আমার ঘাস ফুল গেছে তো কী হয়েছে, আরও কোনো ফুল আসবে, এই ভেবেই উনি ভাবছেন যে ইন্দিরা গান্ধী যেভাবে চলেছিলেন আমি সেভাবে চলবো। এটা হচ্ছে আমার ধারণা। উনি নিজেকে ইন্দিরা গান্ধীর সমকক্ষ হয়তো ভাবছেন, হয়তো নতুন সিম্বল পেলে বা পুরনো সিম্বল চলে গেলে কিছু যায় আসে না, তো যাবার সময় এসছে গেছে, নতুন আসবে, এটা উনি ভাবছেন। এখন হ্যাঁ, যে টাকা যেটা আছে আমি জানি না, টাকা তো আমরা নানান জায়গায় নানান সময় পড়ছি, 3টে অ্যাকাউন্টে 440, আজকে 16,000 হয়ে গেছে। এখন কত কী আছে সেগুলো, এবং যে ইলেকশন আমরা দেখি ইলেকট্রাল বন্ডে যে 1600 কোটি টাকা পেয়েছিল সেগুলো কোথায় গেল, এইগুলো তো মানে যারা মানি ট্রেলিং যাদের কাজ PMLA অ্যাক্ট অনুযায়ী ইডি, তারা কি করছে আমি জানি না। এগুলো তো জনগণের টাকা, যেটা তো অনেকেই বলছে, সবাই বলে জনগণের টাকা। ইলেকট্রাল বন্ডেরও টাকা তো দেশের কোম্পানি থেকে নিয়েছে, সেগুলোও তো আমরা জানি কে দিয়েছে, সে সম্পূর্ণ লিস্ট তো প্রকাশিত। কিন্তু তার সত্ত্বেও সেগুলো তো দেশেরই টাকা, সে টাকা তো যখন নয়ছাই হচ্ছে PMLA অ্যাক্ট অনুযায়ী, এটা তো ইডির তো হস্তক্ষেপ করা উচিত। সুতরাং উনি যেটা পরিষ্কার বোধহয় বোঝাতে চাইছেন, আমি যদি না পাই অন্য কেউ পাবে না, এবং এটা হয়তো PMLAও চলে যাবে, বা হয়তো টাকা আমি সরিয়ে রেখেছি। যেমন অনেকেই যেমন আমরা দেখলাম দেবরাজ না কি নাম, সে তো বিরাট বড় নেতা, তার নাকি কোটি কোটি টাকা, 1300 কোটি টাকা, কিন্তু এখন বলছে ব্যাংকে কিছু নেই। কোথায় গেল? সবাই তো চুপচাপে ব্যাংকে। আমি বলছি এটাও একটা বিষয়, এটা একটা গোলকধাঁধা। ধরুন বিধানসভা নির্বাচনের আগে কোটি কোটি টাকা ট্রানজাকশন হয়েছে, কিন্তু পালা বদলের পর দেখা যাচ্ছে কয়েক হাজার টাকা পড়ে রয়েছে। সেটাই তো ব্যাপারটা হচ্ছে, ধরতে হবে না, ব্যাংকের টাকা তো আকাশে উড়ে যায় না। যখন আপনি টাকাটা দিচ্ছেন, কে পেল, বেনিফিশিয়ারি কে, তাকে ধরুক। এইগুলো তো যদি সব না টাকা চলে গেছে আমি কিছু করবো না, তাহলে তো বুঝতে হবে যে টাকাটা সরে গেছে, তাদের অন্য অনেক ধরনের বেনিফিশিয়ারি নানানভাবে রয়ে গেছে। সুতরাং টাকাটা যে অন্য কেউ পাবে না মোটামুটি, বা উনি নিশ্চিত, তারপরে এটা ভাবছেন। আরেকটা লাস্ট যে প্রশ্নটা আপনি করলেন, যে হ্যাঁ উনি জনগণের মন, মানে আমাদের বাড়ি তালা দিতে পারবে, জনগণের মনে তালা দিতে পারবেন, উনি এটা ভাবছেন। যেন যে কোনো সরকার, বুঝেছে, সরকার এখন আসে একটা বিরাট উচ্ছ্বাস নিয়ে আসে। আমরা দেখেছিলাম জনতা সরকার এলো 1977 সালে বিরাট উচ্ছ্বাস নিয়ে, কিছুদিনের মধ্যে সে উচ্ছ্বাসটা হারিয়ে যায়। যে কোনো নতুন উচ্ছ্বাস এইভাবেই চলে যায়, উনি নিজেরও সময় দেখেছেন, তাই ভাবছেন হয়তো উচ্ছ্বাসটা চলে যাবে, তখন উনি আবার সেই মানুষের যে উচ্ছ্বাস চলে যাওয়ার পরে আবার উনি সেই সততার প্রতীক বা অন্য কিছুর প্রতীক হতে আসবেন কিনা জানি না। কিন্তু শুভেন্দুবাবুরা যদি ভালো কাজ করে তাহলে আসার সুযোগটা কম। দেখা যাক তারা সঠিকভাবে কাজ করতে পারে না। যে 3টে কথা উনি বললেন, আমার ধারণা উনি নিজেকে অত্যন্ত প্রাসঙ্গিক মনে করতে চাইছেন। উনি মনে করতে চাইছেন ইন্দিরা গান্ধীর বিকল্প উনি হয়ে গেছেন। কিন্তু যে চুরি, যে দুর্নীতি ওনার দলকে গ্রাস করেছে, আমি বলছি না যে উনি নিজে চুরি করেছেন, যে চুরি দুর্নীতি ওনার দলকে গ্রাস করেছে, এখন সেই দলের প্রধান হিসেবে উনি তো প্রশ্রয় দিয়েছেন, ইন্টেলিজেন্স দিয়েছেন, তাহলে হয় কি করে? এই দেবরাজ চক্রবর্তীগুলো উঠলো কি করে? জবাব তো ওনাকে দিতে হবে। জবাব না দিয়ে যদি বলেন আমি স্বচ্ছ প্রশাসন দেবো, কেউ মানবে না। সুতরাং ইন্দিরা গান্ধী আমার স্বপ্ন না দেখাই ভালো। একেবারে একদিকে দল অর্থাৎ তৃণমূল, যেটা একদম দুভাগে বিভক্ত হয়ে পড়েছে, কি হবে পরিস্থিতির দিকে নজর রয়েছে। কিন্তু এই মমতা বন্দ্যোপাধ্যায়, যার দীর্ঘদিনের সঙ্গে ছিলেন কাকলি ঘোষ দস্তিদার, তিনি তৃণমূলের সঙ্গে একেবারে সম্পর্ক ছিন্ন করেছেন, এনসিপিআইতে যোগদান করেছেন। এবার 21শে জুলাইয়ের শহীদদের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও বিচার দিতে ব্যর্থ হয়েছে পূর্বতন সরকার। এমনই অভিযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিলেন বারাসতের সাংসদ ও মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। মামলাটি ফের শুরু করার আবেদন করেছেন তিনি। অন্যদিকে তৃণমূলের সমস্ত পদ থেকে ইস্তফা দিয়ে গতকালই বাজেট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ তুলেছিলেন, আমরা দেখেছিলাম, মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাক্তন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। একদম আমি এখান থেকে সলিলদার কাছে শুরুতেই যাব। সলিলদা, মানে 21শে জুলাইয়ের যে পরিস্থিতি তৈরি হয়েছিল একেবারে বাম আমলে, তার তদন্তের দাবি জানিয়ে একদম মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে কাকলি ঘোষ দস্তিদার চিঠি দিয়েছেন। ঠিকই করেছেন, উনি যথার্থ কাজ করেছেন। সেই যে ফায়ারিং যেটা হয়েছিল, সে সময় হোম সেক্রেটারি কে ছিলেন? হোম সেক্রেটারি কার অর্ডারে ফায়ারিংটা হয়েছিল বলো? সেখানে তো তখন মনীশ গুপ্ত ছিলেন। আর সেই মনীশ গুপ্ত এই তৃণমূল সরকারে এসে উনি দাঁড়িয়েছেন, বিধায়ক হয়েছেন, উনি মন্ত্রী হয়েছেন। আর খালি ওই যারা মারা গেছিল, যারা শহীদ হয়েছিলেন, তাদের ওখানে বসিয়ে রাখতো, আর ওখানে নাচ হতো, গান হতো, কবিতা পাঠ হতো,
আর উনি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী, উনি ওখানে নাচ গানও করতেন, ও সিনেমার অভিনেত্রীদের নিয়ে আসতেন, থিয়েটারের অভিনেত্রীদের নিয়ে আসতেন। ওটা তো একটা মজার খেলার জায়গা হয়ে পড়েছিল। আর সারা দিন ধরে সারা কলকাতার শহর বন্ধ থাকতো, কোনো বিচার পায়নি, আজ পর্যন্ত কোনো বিচার পায়নি। এই সেই যে কতগুলো লোক মারা গেছিল, 13 জনের মৃত্যু হ্যাঁ, 13 জনের মৃত্যু হয়েছিল। কেউ রেড্রেস পায়নি, তাদের পরিবার কেউ রিলিফ পায়নি। খালি উনি নিজের ক্ষমতার জোরে ওখানে সবাইকে জবরদস্তি নিয়ে আসতেন, কেউ স্বইচ্ছা আসতো না। দিনের পর দিন তাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে। যারা মারা গেছে, যারা ভিকটিম, তাদের আত্মীয় স্বজন সবার সঙ্গে প্রতারণা করেছে, চিট করেছে। তার জন্যই তো আজকে বিশ্বনাথবাবুকে সঙ্গে আমি এগ্রি করছি, ওনার হোপলেসনেস উনি ব্যক্ত করেছেন। উনি বলেছেন দরকার হলে আমি গলায় আমার সিম্বল ঝুলিয়ে পড়বো, ঘুরে থাকবো, দরকার নেই আমার। ভবনে তালা লাগিয়ে দিয়েছো, মানুষের মুখে তো তালা লাগাতে পারবেন না। খালি মিথ্যার বেসাথী, চরম মিথ্যাচার। আর বলছে রাজাগোপাল বাবু বলছে উনি তো টাকা নেননি। উনি টাকা নেননি মানে সব কিছু জানেন। ওনার ঘরে টাকা ঢুকেছে, নিজের বাড়িতে টাকা ঢুকেছে। ওনার ভাইপো চার্টার ফ্লাইটে যায়, এখান থেকে দিল্লি যায় আসে 28 লাখ টাকা। পাইলটের স্টেটমেন্ট, এয়ারফোর্সের এক পাইলটের স্টেটমেন্ট, টোটাল 2.5 ঘন্টা 5 ঘন্টার জন্য 28 লাখ টাকা। কি বৈভব, চরম বৈভব। মানে আমার তো মনে হয় টাটা বিড়লার থেকেও বৈভব বেশি। তার হাঁটা চলা, কথা বলন কর, সবকিছুর মধ্যে একটা বৈভবের একটা অহংকার। সে বারুইপুরে মিটিং করতে যায়, সেখানে কোটি কোটি টাকা খরচা করে। ডায়মন্ড হারবারে চোরদের নিয়ে ওখানে মিটিং করেছে। জাহাঙ্গীর একটা নোটোরিয়াস ক্রিমিনাল, ওই জাহাঙ্গীর ওখানে দিনের পর দিন ভোট লুট করেছে, পরপর 2টো লোকসভাতে করেছে। ওখানে ডায়মন্ড হারবার মডেল, ওটা ডায়মন্ড হারবার মডেল না, চুরির মডেল। তার মাথায় হাত বুলিয়ে হাত দিয়ে আশীর্বাদ করছে। ডাইরেক্ট ইনভলভমেন্ট আছে। টোটাল মেইন বেনিফিশিয়ারি হচ্ছে অভিষেক ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি জানেন না, সব জানেন উনি, সমস্ত কিছু। অন্যায় যে করে, অন্যায় যে সয়ে, তব ঘৃণা তারে তীব্র সমতা হয়। এটা কবি বলে গেছেন, কবিতা আমরা পড়েছি, আমরা রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছেন। সুতরাং উনি হচ্ছেন মেইন বেনিফিশিয়ারি এবং ওনার এগেইনস্টে অ্যাকশন নেওয়া উচিত। এই করাপশনের চার্জ ওনার এগেইনস্টে। আমি এইখানে সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে এই কারণে আসবো যে দর্শকেরা জানেন যে এই মুখ্যমন্ত্রীর কাছে 21শে জুলাইয়ের তদন্ত চেয়ে চিঠিটা যিনি দিচ্ছেন, তিনি প্রথম দিন থেকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক জীবনের সঙ্গী ছিলেন, সেই কাকলি ঘোষ দস্তিদার। এইবারে তো প্রশ্নটা সঙ্গত কারণে উঠবে, তাহলে 15 বছর শাসন ক্ষমতায় থাকার পরে এই যে 2011 সালে অবসরপ্রাপ্ত বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায় নেতৃত্বে কমিশন গঠন করা হলো, সেই কমিশনের রিপোর্ট কি হলো? আজকে এই প্রশ্নটা কেন উঠবে বারে বারে যে সেই ঘটনার বিচার এখনো পর্যন্ত তারা পেলেন না? না, আমি বলছি যে সলিলবাবুকে আমি বলবো যে এত তথ্য যদি আপনার কাছে থাকে, আপনি মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করুন, আপনি যে সমস্ত কমিশন হচ্ছে, তদন্ত হচ্ছে, সেই তদন্তে সহায়তা করুন। সুতরাং এই ধারাবাহিকভাবে এই যে কথাগুলো আপনি বলছেন, আমি জানি না কি তথ্য আপনার কাছে রয়েছে, তার ভিত্তিতে আপনি বলছেন, কিন্তু 1993 সালের যে 21শে জুলাইয়ের যে ঘটনা, সেই ঘটনার পরবর্তী পর্বে ধারাবাহিকভাবে 2025-এর 21শে জুলাই পর্যন্ত 21শে জুলাই হয়েছে এবং কলকাতার বুকে জনপ্লাবন হয়েছে, নিয়ে কোনো সন্দেহ জায়গা। এটাই তো প্রশ্ন, সেই 21শে জুলাইটা কতটা শ্রদ্ধা নিবেদনের মঞ্চ ছিল, কতটা শক্তি প্রদর্শনের মঞ্চ ছিল? না, এটার ব্যাখ্যা তো আমরা কেউ করতে পারবো না, এটা মানুষ করবে, মানুষ তার ব্যাখ্যা করবে। আমার কথা হচ্ছে যে একটু আগে রাজাগোপালবাবু বললেন ওই ইলেকটোরাল বন্ডের কথা। দেখুন, ইলেকটোরাল বন্ড তো একটা সরকারি ব্যবস্থা। মানে বিজেপি সরকার আসার পর বিজেপির অর্থমন্ত্রী প্রয়াত অরুণ জেটলি তিনি এই আইনটা পাস করিয়েছিলেন, লোকসভায় পাস হয়েছিল। এবং তারপরে যে ইলেকটোরাল বন্ডের যে টাকা বিভিন্ন ভারতীয় রাজনৈতিক দলগুলো পেয়েছিল, তার থেকে সবথেকে বেশি পেয়েছিল বিজেপি। আপনি নিশ্চয়ই দেখুন, ইলেকশন যে দলগুলো ইলেকশন কমিশনের কাছে নথিবদ্ধ, তাদের প্রত্যেক বছরের হিসেব যায়। আপনি এই সঙ্গে তৃণমূল কংগ্রেস আপনি অর্ধেক তথ্য দিচ্ছেন, আপনি বলছেন হ্যাঁ ঠিক, সব থেকে বেশি বিজেপি পেয়েছিল, কিন্তু আঞ্চলিক দল হিসেবে কংগ্রেসকেও পেছনে ফেলে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। আমাকে বলতে দিতে হবে, পুরোটা বলবেন তো। একই সঙ্গে একই যাত্রায় তো পৃথক ফল হওয়ার কথা না। তাহলে একই সঙ্গে যদি রাজাগোপালদা যে কথাটা বলছেন সেটা বিজেপির ক্ষেত্রেও প্রযোজ্য কিনা আমি তার কাছ থেকে জানতে চাইছি। প্রশ্ন হচ্ছে যে দেখুন, নির্বাচন হয়েছে এবং নির্বাচনের এই প্রসঙ্গগুলো উঠলো যে নির্বাচন কমিশনকে কেন। আমি সুমনদা আপনার অনুমতি নিয়ে একটু থামাচ্ছি, আমি দর্শকদের একবার দেখিয়ে দিই, যেহেতু 21শে জুলাইয়ের প্রসঙ্গ উঠছিল, এই 21শে জুলাইয়ের একেবারে বিচার চেয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি লিখলেন কাকলি ঘোষ দস্তিদার। দেখুন,
21শে জুলাই হবে শহীদ স্মরণে, রিকশায় দাঁড়িয়ে প্রোগ্রাম হলেও প্রোগ্রাম আমাদের হবে। 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস। 1998 সালে প্রতিষ্ঠার পর থেকেই তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক কর্মসূচি। ফি বছর এই 21শে জুলাইয়ের কর্মসূচি থেকেই কর্মী সমর্থকদের আগামীর দিশা দেখান নেত্রী। ভোটে ভরাডুবির পর তৃণমূল যখন ভেঙে খান খান হয়ে গেছে, তারপরও যে 21শে জুলাইয়ের কর্মসূচি করতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায়, এবার সেই 21শে জুলাই নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়কে অস্বস্তিতে ফেললেন তাঁরই এক সময়ের ছায়াসঙ্গী কাকলি ঘোষ দস্তিদার। 1993 সালের 21শে জুলাই নিহতদের পরিবারের ন্যায় বিচারের দাবি জানিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি দিয়েছেন বারাসাতের সাংসদ, যিনি ইতিমধ্যেই তৃণমূল ছেড়ে এনসিপিআই এর সঙ্গে মিশে গেছেন। নিহতদের পরিবারের ন্যায় বিচার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ব্যর্থতা ও যোগসাজশের অভিযোগও তুলে কাকলি ঘোষ দস্তিদার লিখেছেন, 21শে জুলাইয়ের শহীদ দিবসের ন্যায় বিচারের প্রতিশ্রুতি দিয়ে 2011 সালে ক্ষমতায় আসা সত্ত্বেও তৃণমূল কংগ্রেসের সরকার তৎকালীন মন্ত্রী, আমলা এবং পুলিশ কর্তাদের বিচার করতে ব্যর্থ হয়েছে। চ্যাটার্জি কমিশন যৌথ ও সম্মিলিত দায়বদ্ধতার ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল, তবুও তৎকালীন স্বরাষ্ট্র সচিব মনীশ গুপ্তকে কখনো গ্রেপ্তার বা তাঁর বিরুদ্ধে বিচার করা হয়নি। বরং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তাঁকে ক্যাবিনেট মন্ত্রী করে এবং পরে রাজ্যসভার সাংসদ করে। জ্যোতি বসুর আমলের একজন গুরুত্বপূর্ণ কর্তার এই পদোন্নতি, যোগসাজশ এবং দোষীদের সুরক্ষার গুরুতর প্রশ্ন তুলে দেয়। মুখ্যমন্ত্রীকে লেখা চিঠিতে কাকলি ঘোষ দস্তিদার আর্জি জানিয়েছেন, মামলাটি পুনরায় চালু করার নির্দেশ দিন। জ্যোতি বসুর আমল থেকে চিহ্নিত সকল অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে যথাযথ অভিযোগ দায়ের করুন। সকল দোষী ও পদোন্নতি পাওয়া কর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। ফরেনসিক পুনঃতদন্তের নির্দেশ দিন। প্রয়োজনে আন্তর্জাতিক সাহায্য নিন। 1993-তে যখন ওই 21শে জুলাইয়ের ঘটনা ঘটে, আমার যতদূর মনে পড়ে কাকলি কোথাও ছিল না। কাকলি প্রথম সামনে এসছে 1996 সালে নির্বাচনে দাঁড়িয়ে বুদ্ধদেব বাবুর বিরুদ্ধে। মমতাই মনোনয়ন দিয়ে হেরে গিয়েছিল। তারপর থেকে তিনি পরপর হেরেছেন। ও হঠাৎ চিন্তিত হয়ে পড়েছে, এটা আমার ভালো লাগছে, কিন্তু এদের সিরিয়াসলি নেওয়া যায় না। গুলি চালানোর আদেশ যে পুলিশ কর্তা দেন, ঠিক 11 সালে তিনিই আবার বুদ্ধদেব ভট্টাচার্যের এগেনস্টে দাঁড়িয়ে মন্ত্রীও হয়ে যান তৃণমূলের হয়ে। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। মন্ত্রী হয়ে গেলে তিনি অ্যাকশন আর কিভাবে? এবার সেই সময় কাকলি ঘোষ দস্তিদার সেই সময় সেটাকে এনজয় করেছেন, নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন। এখন তার হঠাৎ করে এই যাত্রার বিবেকের মতো হঠাৎ করে ঘুম ভেঙে উঠে উনি বিবেকের ওরা পাঠে অভিনয় করতে গেছেন। বাংলার মানুষ কি বোঝে না? না, বাংলার মানুষকে এরা বোকা। এদিকে শনিবার কালীঘাটের কক্ষচ্যুত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যান বিরোধী ঋতব্রত তৃণমূল শিবিরে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বাজেট পেশ করা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আমি জানি বাজেটের কথা, খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। উনি এমন লোক যিনি এই ধরনের অবস্থা হওয়া সত্ত্বেও কোনোদিন আপত্তি করেন। এই প্রথম তো এটা আমরা জানতে পারলাম যে উনি বাজেট না জেনেই শুধু পড়তেন মাত্র। তা আগে বলেননি কেন? ওর ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মধ্যে আসছে। গুলি চালানোর আদেশ যে পুলিশ কর্তা দেন, ঠিক 11 সালে তিনিই আবার বুদ্ধদেব ভট্টাচার্যের এগেনস্টে দাঁড়িয়ে মন্ত্রীও হয়ে যান তৃণমূলের হয়ে। তো স্বাভাবিকভাবে তার বিরুদ্ধে কোনো অ্যাকশন হয়নি। মন্ত্রী হয়ে গেলে তিনি অ্যাকশন আর কিভাবে? এবার সেই সময় কাকলি ঘোষ দস্তিদার সেই সময় সেটাকে এনজয় করেছেন, নানা রকম সুযোগ সুবিধা নিয়েছেন। এখন তার হঠাৎ করে এই যাত্রার বিবেকের মতো হঠাৎ করে ঘুম ভেঙে উঠে উনি বিবেকের ওরা পাঠে অভিনয় করতে গেছেন। বাংলার মানুষ কি বোঝে না? না, বাংলার মানুষকে এরা বোকা। এদিকে শনিবার কালীঘাটের কক্ষচ্যুত হয়েছেন চন্দ্রিমা ভট্টাচার্য। তৃণমূলের সব পদ থেকে ইস্তফা দিয়ে কয়েক ঘন্টার মধ্যেই পৌঁছে যান বিরোধী ঋতব্রত তৃণমূল শিবিরে। শুধু তাই নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে বাজেট পেশ করা নিয়েও চাঞ্চল্যকর অভিযোগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। আমার নিশ্চয়ই লোকে দেখেছে যে আমার অনেক ক্ষমতা আছে, আমার অনেকগুলো দপ্তর, কিন্তু সেই দপ্তরে আমার নিজস্ব মতামত নিয়ে আমার দপ্তর কতটা চালাবার ক্ষমতা ছিল সেটা নিশ্চয়ই আমাদের শ্রদ্ধা মমতা ব্যানার্জি তিনি নিজেও জানেন। আমি জানি বাজেটের কথা, খানিকক্ষণ আগে, জনতা যখন জানে তার খানিকক্ষণ আগে আমি জানি। উনি এমন লোক যিনি এই ধরনের অবস্থা হওয়া সত্ত্বেও কোনোদিন আপত্তি করেন। এই প্রথম তো এটা আমরা জানতে পারলাম যে উনি বাজেট
না জেনেই শুধু পড়তেন মাত্র, তা আগে বলেননি কেন? ওর ব্যক্তিগত বিশ্বাসযোগ্যতা প্রশ্নের মধ্যে আসছে। একদা যাদের নিয়েই দল গড়েছিলেন, সাংসদ বিধায়ক থেকে মন্ত্রী একাধিক দায়িত্ব দিয়েছিলেন, ভোটে হারার পর তারাই এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে দূরে সরে যাচ্ছেন। শুধু তাই নয়, একের পর এক সিদ্ধান্তে, একের পর এক মন্তব্যে অস্বস্তিও বাড়িয়ে তুলছেন। অনির্বাণ বিশ্বাস ও ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। দেখুন, এই দুই তৃণমূলের যে শিবির, অর্থাৎ এই দুটো শিবিরের লড়াই কোন দিকে এগোয় সেদিকে তো আমাদের নজর থাকবে, কিন্তু দেবরাজ চক্রবর্তী যিনি ইতিমধ্যেই পুলিশের জালে, আর সেই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে তোলাবাজি সহ সমস্ত অভিযোগের তদন্তে এবার বিধাননগর পুলিশ কমিশনারেটের এসআইটি ৮ সদস্যের বিশেষ তদন্তকারী দল খতিয়ে দেখবেন অভিযোগের খুঁটিনাটি। পুলিশ সূত্রে যা খবর, দেবরাজ কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য ফের নোটিশ পাঠানো হতে পারে বিধাননগর পুরসভার ৬ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর ও ছায়াসঙ্গী তৃণমূল নেতাকে। তৃণমূলের আমলে তিনি ছিলেন বাগুইয়াটির বেতাজ বাদশা। প্রাক্তন তৃণমূল বিধায়ক স্ত্রী অদিতি মুন্সিকে সামনে রেখে দেবরাজ চক্রবর্তী নাকি গড়ে তুলেছিলেন দুর্নীতির সাম্রাজ্য। অভিযোগ, বিধাননগরের প্রাক্তন মেয়র পরিষদের এলাকায় উঠত তোলাবাজির টাকা। সরকার বদলাতেই সেই দাপুটে তৃণমূল নেতার ঠাঁই হয়েছে এখন গারদে। এবার দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে সমস্ত মামলার তদন্ত করবে এসআইটি। যা ইস্যু আছে একটা পিএসের পক্ষে সম্ভব না, কারণ অনেক মাল্টিপল পিএস ইনভলভ আছে এখানে। একই সাথে ইডিরও উচিত এটাকে ইনভেস্টিগেট করা। মানি ট্রেলের জন্য ইডি ইজ দ্য বেস্ট এজেন্সি। দেবরাজ চক্রবর্তী, অদিতি মুন্সি দুজন নামই প্রপার্টি ছিল, দুজনেই মানি সাইফনটা করেছে। কোত্থেকে এসছে, কীভাবে এসছে কেউ জানে না টাকা। অটো চালক থেকে প্রমোটার। অভিযোগ, দেবরাজ চক্রবর্তীর বাহিনীর হাত থেকে নিস্তার ছিল না কারুর। এই জায়গা পৌঁছতো এখানকার বিধায়কের কাছেই পৌঁছতো। দেবরাজ অ্যাকচুয়ালি বিধায়ক তো উনিই ছিলেন। ফর্মুলাতে টাকা তুলতো সব দেবরাজ চক্রবর্তী। পুলিশ সূত্রে খবর, 10টি অভিযোগের মধ্যে 8টি অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তার প্রেক্ষিতে তোলাবাজির মামলা ছাড়াও বাকি সব মামলারই তদন্ত করবে বিধাননগর পুলিশ কমিশনারেটের বিশেষ তদন্তকারী দল। তোলাবাজি মামলা তদন্ত যেমন এসআইটি করবে বলেই জানা গিয়েছিল, তার সঙ্গে সঙ্গে অন্য মামলাগুলোরও তদন্ত এসআইটি করবে। সেই ক্ষেত্রে এসআইটির অফিসারদের সংখ্যাও বাড়ানো হতে পারে পরবর্তীকালে যদি প্রয়োজন হয়। শনিবার দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে তলব করে এসআইটি। ডেকে পাঠানো হয় 27 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর বিনু মণ্ডল, 24 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মনীষ মুখোপাধ্যায়, 16 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর গোপাল বাগুই, 9 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সমরেশ চক্রবর্তী, 26 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর মাইকেল নস্কর এবং 6 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সম্রাট বড়ুয়াকে। এছাড়াও হাজিরার নোটিশ পাঠানো হয় দেবরাজ চক্রবর্তী ছায়াসঙ্গী বলে পরিচিত তৃণমূল নেতা রতন মৃধাকেও। তবে এসআইটির তলবে এখনো পর্যন্ত কেউ সাড়া দেননি। এই ক্ষেত্রে যে বিভিন্ন জায়গায় তোলাবাজির যে অভিযোগগুলো হচ্ছিল এবং সেটা একটি গোষ্ঠীগতভাবে সেই তোলাবাজিগুলো করা হতো, সেই ক্ষেত্রে দেবরাজের কিছু ঘনিষ্ঠরা তারা যেতেন, এমনই অভিযোগ উঠে এসছে সামনে। তো সেই ক্ষেত্রে সেই তোলাবাজির টাকাগুলো কিভাবে আত্মসাৎ হয়েছে বা যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে বন্টন হয়েছিল কিনা, এই বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খ তথ্য সন্ধানের প্রক্রিয়া চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। তদন্তকারীদের নজরে রয়েছে দেবরাজ চক্রবর্তী ও তার স্ত্রী অদিতি মুন্সির ব্যাংক অ্যাকাউন্ট স্টেটমেন্টও। পুলিশ সূত্রে খবর, বিধানসভা ভোটের আগে সিঙ্গল ও জয়েন্ট অ্যাকাউন্ট মিলিয়ে 5টি ব্যাংকে দেবরাজ দম্পতির কোটি কোটি টাকার লেনদেন করা হয়েছে। পুলিশ সূত্রে আরও খবর, সেই লেনদেনের তথ্য নিয়ে বিস্তারিত জানতে ব্যাংক ম্যানেজারদের সঙ্গে যোগাযোগ করেছেন তদন্তকারীরা। কোটির ক্লাবে তো অনেক লোক ওদের দেখছি, কারুর 6.5 কিলো সোনা বেরোচ্ছে, কারুর 50 কোটি বেরোচ্ছে, কারুর বা খাটের তলা থেকে 100 কোটি বেরোচ্ছে। খোঁজ নিয়ে দেখুন আমার বান্ধবী আছে কিনা। এদের দেবরাজ বাবুর নাম রেখেছে বা দেবরাজ, রাবণ রাজ রাখলে ভালো করতো। এগুলো আমাদের কিছু জানা ছিল না। এই দেখুন আমার কাছে বই আছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা। এফআইআর যে কেউ জারি করতে পারে। এফআইআর পেশ করা মানে সেটা তদন্ত হবে। সুতরাং কি এফআইআর দাখিল করেছে সেটা বড় কথা নয়, শেষ পর্যন্ত কি দাঁড়ায় সেইটা। পুলিশ সূত্রে খবর, দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ 7 জনকে ফের পাঠানো হতে পারে নোটিশ। আবির দত্ত, জয়ন্ত পাল, রঞ্জিত সাউ, এবিপি আনন্দ, কলকাতা। দেখুন, যাদের তলব করেছিল পুলিশ তাদের অধিকাংশই হচ্ছে জনপ্রতিনিধি, এবং এইরকম পুলিশের তরফে দাবি করা হচ্ছে এরকম 30 জন জনপ্রতিনিধি রয়েছেন অন্তত, যাদের নিয়ে এই গোটা নেক্সাস, তোলাবাজি, সিন্ডিকেট চক্র বা এই গুন্ডামিটা চলতো। এখন নিঃসন্দেহে এইটা তো বলার অপেক্ষা রাখে না যে পালা বদলের পরে দেবরাজ চক্রবর্তীকে পুলিশ গ্রেফতার করেছে।
মূল প্রশ্ন এইটা, যেটা নিয়ে আমি প্রণয় রায়ের কাছে আসতে চাইবো, সেটা হচ্ছে প্রণয়দা, মূল বিষয় হচ্ছে যে এইটা দিনের পর দিন, বছরের পর বছর চলছে, অথচ কোনো প্রভাবশালীর হাত নেই। এটা তো কার্যত হতে পারে না। এখন প্রশ্ন, তদন্তকারীদের হাত সেই প্রভাবশালী পর্যন্ত পৌঁছবে তো? দেখুন, এই দেবরাজ যদি তৃণমূলের কাউন্সিলর না হতো তাহলে কি এই সম্পত্তিগুলো করতে পারতো বা তোলাবাজিটা করতে পারতো? এবার এই তৃণমূলের কাউন্সিলর, তাকে সিম্বলটা কে দিয়েছিল? মমতা ব্যানার্জি যখন এখন বলছে যে আমি সিম্বল দিয়েছি, হ্যাঁ ঠিকই তো, মমতা ব্যানার্জি যেহেতু দলনেত্রী, তিনি তো দেবরাজকেও সিম্বল দিয়েছিলেন। দেবরাজকে যদি সিম্বল না দিতেন, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তিনি যদি তার দায়িত্ব পালন করতেন, সাধারণ মানুষ, প্রমোটাররা যখন পুলিশের কাছে অভিযোগ জানিয়েছিল, পুলিশ যদি দল না দেখে, মমতা ব্যানার্জির চিন্তা না করে সে যদি অ্যাক্ট করতো, তাহলে এতগুলো মানুষ হয়তো প্রতারিত হতো না, এত সম্পত্তির পাহাড় তৈরি হতো না। একজন সাংসদ দেখলাম একটা বই দেখাচ্ছে, বই দেখিয়ে বলছে অভিযোগ হলেই ঠিক না। অভিযোগ হলে ঠিক না, কিন্তু বাড়ি থেকে যে 50 কোটি, 6 কিলো সোনা, 100 কোটি যেগুলো পাওয়া যাচ্ছে, সেগুলো তো বইয়ে লেখা থাকবে না, বইয়ের তো দরকার নেই, সে তো প্রমাণ, আর এই প্রমাণের বেসিসেই তো সাজা হবে। এই যে দেখুন, সবচেয়ে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ট্র্যাজেডি যেটা, যে এই তৃণমূল দল ক্ষমতায় না আসলে এইভাবে প্রাতিষ্ঠানিক দুর্নীতির মাধ্যমে সাধারণ মানুষকে লুট করে, কাদেরকে লুট করেছে দেখুন, শুধু প্রমোটার নয়, লুট করেছে এখন সাধারণ টোটো চালক, অটো চালক, সাধারণ হয়তো একটা গুমটি করে ব্যবসা করে, তাদেরকে লুট করেছে, প্রত্যেক দিন লুট করেছে। আর মমতা ব্যানার্জি আজকে বলছেন যে তারা ছেড়ে চলে গেলেন, এই চলে গেলেন। আরে আপনি যদি মুখ্যমন্ত্রী না হতেন, আপনি যদি স্বরাষ্ট্রমন্ত্রী না থাকতেন, আপনি যদি পুলিশকে ফ্রি হ্যান্ড দিতেন, পুলিশকে যদি আপনি বলতেন যে তোলাবাজি করবে, যে গুন্ডামি করবে তাকে অ্যারেস্ট করুন, আপনি তো প্রথম ছুটে গেছিলেন ভবানীপুর থানায়। দুটো ক্লাবের মধ্যে সমস্যা ছিল, পুলিশ কাউকে তুলে নিয়ে গেছিল, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে পুলিশ বাড়িতে গিয়ে সেই ক্রিমিনালকে ছাড়িয়ে নিয়ে এসেছিলেন। সেদিনই তো আপনি পুলিশকে মেসেজ দিয়েছিলেন যে পুলিশ চলবে, মমতা ব্যানার্জি যা বলবে তাতেই পুলিশ চলবে। তো সেইভাবে পুলিশ চলেছে। আর 15 বছরে পুলিশ নিষ্ক্রিয় থাকার ফলে, মমতা ব্যানার্জির এই নিষ্ক্রিয়তার ফলে আজকে পাড়ায় পাড়ায় এই দেবরাজরা তৈরি হয়েছে। শুধু দেবরাজরা তৈরি হয়নি, সাধারণ মানুষ, গরিব মানুষের টাকা লুট করেছে। কালকেও আমি একটি রাস্তাতে আসতে গিয়ে একটা হঠাৎ চায়ের দোকানদার, সে আমাকে দেখে বলছে, দাদা একটু হেল্প করুন, আমার জায়গা আছে এই এলাকাতেই, বাগুইহাটি এলাকাতেই, আমার পর্চা আছে, সব কিছু আছে, আমি পজিশন পাচ্ছি না, ওটা দখল করে রেখেছে। আমি তাকে বলেছি এমএলএর সাথে দেখা করুন। শুধু এটা একটা দুটো ঘটনা না, রাস্তায় যখন যাচ্ছি সাধারণ মানুষ, সমস্ত কিছু আছে, তার জমি দখল করে নিয়েছে, তাকে পজিশন দিচ্ছে না, পুলিশের কাছে গিয়ে কিছু হয়নি, এই অবস্থায় দাঁড়িয়েছে। না, আমি এই দর্শকটা আমি আপনার সঙ্গে সংযোজন করতে চাইবো। এই যে প্রমোটার কিশোর হালদার, ঘটনাচক্রে তিনি আবার তৃণমূল কর্মীও বটে, মানে তিনি নিজের জমিতে কনস্ট্রাকশন করবেন, তার জন্য তার অনুগামী, মানে দেবরাজ চক্রবর্তীর অনুগামী সমরেশ চক্রবর্তীকে 50 লাখ টাকা দিতে বাধ্য করেছিলেন। সেটা যেহেতু দিতে পারেননি, একেবারে বন্দুকের বাট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দিয়েছিলেন। তারপর সেই সমরেশ চক্রবর্তীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ খুঁজেই পায়নি। না, এটাই তো ঘটেছে। দেখুন, বারবার যেটা কথা বলেছে, দেখুন মমতা ব্যানার্জি, তিনি সাদা হাওয়াই চটি পরলেন কি পরলেন না কোনো যায় আসে না, তিনি ভালো জুতো পরুন না, অসুবিধা কি আছে, কিন্তু মুখ্যমন্ত্রী হিসেবে, স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার যেটা করা সেটা যদি করতেন, তাহলেই কৃতার্থ হতো পশ্চিমবঙ্গের মানুষ। আজকে একটাও দেবরাজ তৈরি হতে পারতো না, একটাও 6 কিলো সোনা পাওয়া যেত না যদি মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তার দায়িত্ব আগে বলছিলেন না যে গরিব মানুষের টাকা দিনের পর দিন লুট করেছে এই দেবরাজ বাহিনী। আমি সলিলদার কাছে এই জায়গায় আসবো। সলিলদা, মানে যেটা এলাকাবাসী, সাধারণ মানুষ, তারা যে অভিযোগ করছেন, তারা একটা কথাই বলছেন যে বিধায়ক স্ত্রীকে সামনে রেখে এই দেবরাজ চক্রবর্তী একেবারে দুর্নীতির সাম্রাজ্য তৈরি করেছিল, যেখানে অভিযোগ মারাত্মক, অটো চালক থেকে প্রমোটার, তারা কেউই ছাড় পেত না এই দেবরাজ বাহিনীর হাত থেকে। দেবরাজ ব্যানার্জি দেবরাজ ব্যানার্জি নিজেই একটা ককাস, এবং দেবরাজ ব্যানার্জি খালি নয়, ওর সমানভাবে বেনিফিটেড। কিন্তু এই দেবরাজ চক্রবর্তী হতে পারে না যদি না ওর টিকিটা বাধা না থাকতো অভিষেক ব্যানার্জির কাছে। মেইন বেনিফিশিয়ারি হচ্ছে অভিষেক ব্যানার্জি অ্যান্ড ভায়া সুমিত্রা। তোমার মনে আছে যে তোমার ওই শালবনির সেই এমএলএ, সেই জমি কেলেঙ্কারির টাকা যার ফার্স্ট নাম ট্রান্সফার করলো সুমিত্রা, সবাই জানে সুমিত্রা হচ্ছে মেইন পার্সন। তোমার কয়লা বলো, ক্যাটল স্মাগলিং বলো, লোহা বলো, বালি বলো, পাথর খাদান বলো, নকল টোল প্লাজা বলো, সব
কিছুর কিন্তু এই মেইন বেনিফিশিয়ারি হচ্ছে অভিষেক ব্যানার্জি, এবং কিন্তু তোমার মনে আছে ভানাটু সেই রাজ্যে সেই তোমার বিনয় মিশ্র ভানুয়াতুর একদম ভানুয়াটুতে সেই হচ্ছে মেইন এর পরিচালক ছিল, এবং এই দেবরাজ চক্রবর্তীরা তার পরে এসছে। সুতরাং দেবরাজ চক্রবর্তী যে আর্নিং করেছে তার 50% যেত ক্যামাক স্ট্রিটে, এবং বাকি যে 50% তাতে তার যে কোম্পানি, একটা শেল কোম্পানি তারপরে করলো, সেটা হচ্ছে ডিসি গ্লোবাল কোম্পানি, একদম শেল কোম্পানি। কোটি কোটি টাকাতে তার চলে গেছে বিগত 6 থেকে 7 বছরে। সে কিছু না হলো 1200 থেকে 1300 কোটি টাকা আর্ন করেছে, সব সাইফুন করে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। পুলিশের কাছে প্রধান কর্তব্য হচ্ছে যে এসআইটি গঠন করা হয়েছে, সেই এসআইটি গঠন করে কিন্তু এই মানি ট্রেলটাকে বার করতে হবে, এবং যদি দরকার হয় এনফোর্সমেন্ট ডাইরেক্টরকে এর মধ্যে ইনভলভ করতে হবে, কারণ এনফোর্সমেন্ট ডাইরেক্টর নিজে কিন্তু অ্যাডজুডিকেট করতে পারে, এই টাকাগুলোকে কিন্তু অ্যাডজুডিকেট করতে হবে, কনফিসকেট করতে হবে, নাহলে কিন্তু এই টাকাগুলো কিন্তু ও যেখানে যেখানে পাঠিয়েছে পুলিশের কিন্তু সেই পাওয়ারটা নেই। অ্যাডজুডিকেশন পাওয়ারটা কিন্তু এনফোর্সমেন্ট ডাইরেক্টর আছে। মানি ট্রেডিং যেটা হচ্ছে সেটাকে কিন্তু সঠিকভাবে যদি না করতে পারে এই তদন্ত কিন্তু ফয়েল হয়ে যাবে। এই তদন্তকে যদি ফুলফিল করতে হয়, যদি আলটিমেট গোলে পৌঁছতে হয়, তাহলে কিন্তু এই দেবরাজ, এবং খালি তাই না, যে সমস্ত কাউন্সিলর আছে যারা ভাগ নিয়েছে, প্রমোটিং বলো, পাচার বলো, টোটোর থেকে টাকা নেওয়া, অটোর থেকে টাকা নেওয়া, রিক্সা পার্কিং থেকে শুরু করে যেটা সলিলদা বলছেন যে এই টাকাগুলো গেল কোথায়, মানি ট্রেলটা খুঁজে বের করার জন্য কিন্তু ইডির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এর সঙ্গে প্রভাবশালী যোগ কিভাবে রয়েছে, কার কার হাত দিয়ে কোথায় কোথায় টাকা গিয়েছে, এটাও সামনে আসা দরকার। এই কারণে এই অদিতি মুন্সি এবং দেবরাজ চক্রবর্তীর 5টা ব্যাংকে সিঙ্গেল এবং জয়েন্ট অ্যাকাউন্ট যেখানে ছিল, আমি কিছুক্ষণ আগে বলছিলাম বিস্ময়করভাবে কয়েক মাস আগে বিধানসভা নির্বাচনের আগে যেখানে কোটি কোটি টাকা ট্রানজাকশন স্টেটমেন্টে দেখা যাচ্ছে, এখন গিয়ে তদন্তকারী আধিকারিকরা দেখছেন যে মাত্র কয়েক হাজার টাকা পড়ে রয়েছে, বাকি টাকাটা গেল কোথায়, এই সত্যটাও সামনে আসা দরকার। ঠিক সেই রকমভাবে এই আরেকটা সত্য সামনে আসা দরকার, যেগুলো দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির পর কার্যত প্যান্ডোরার বাক্সর মতন খুলতে শুরু করেছে। দক্ষিণ দমদম পুরসভার ওই এলাকায় স্কুলের জমিতে বেআইনিভাবে তৈরি করা হয়েছে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র, পাশেই রয়েছে পুরো প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, তার ছাদ দখল হয়ে গিয়েছে, সেখানে গড়ে উঠেছে টেবিল টেনিস একাডেমি। স্থানীয়রা অভিযোগ করছেন এই পুরোটার পেছনে রয়েছে দেবরাজ চক্রবর্তী। কি লেখা দক্ষিণ দমদম পৌরসভা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এটার অ্যাকচুয়ালি ওপরটা হয়ে গেছে টেনিস কোর্ট। ক্ষমতার অপব্যবহার হয়েছে। আগে মানুষের জীবন, আগে ফুর্তি। এ যেন ছিল রুমাল হয়ে গেল বেড়াল। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে আরও অভিযোগ বাড়ছে দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে। অভিযোগ, নিজের প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে বিধাননগর পুরসভার 18 নম্বর ওয়ার্ডে একটি স্কুলের জমিতে গড়ে তুলেছেন ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র। প্রভাব খাটিয়ে দক্ষিণ দমদম পুরসভা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ছাদ দখল করে তৈরি করা হয়েছে টেবিল টেনিস একাডেমি, আর সেগুলোর থেকে কামিয়েছেন মোটা অঙ্কের টাকা। স্থানীয়দের যে এটি একটি স্কুল ছিল, যে স্কুলটিকে দখল করে এইভাবে ব্যাডমিন্টন সেন্টার বানানো হয়েছে, পাশে স্বাস্থ্যকেন্দ্রের ছাদে টেনিস কোর্ট, সেই টাকা পুরসভাতে যাওয়ার কথা থাকলেও পুরসভাতে যাচ্ছে না। নেক্সাসের অভিযোগ সামনে আসছে, সেই বিষয়টা খোদ এলাকার বাসিন্দারা ক্ষোভে ফেটে পড়লেন এবং বলছেন যে দেবরাজ চক্রবর্তী তিনি এর পেছনে রয়েছেন। রবিবার বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারির সামনে এ নিয়ে কার্যত নালিশের খাতা খুললেন দক্ষিণ দমদম পুরো এলাকার বাসিন্দাদের একাংশ। এখানে একটা স্কুল ছিল যেখানে সত্যি গরিব মানুষের, পিছিয়ে পড়া সম্প্রদায় সমস্ত তারা এসে পড়াশোনা করতো বাচ্চারা। স্কুল বন্ধ করে খেলাঘর বলবেন না, বলুন বিজনেস পারপাস। এই বাচ্চাদের একটা সুন্দর খেলার পার্ক ছিল, সেই পার্কটা বন্ধ করে দেওয়া হলো, বিয়ে বাড়ি তৈরি হলো। এটা স্বাস্থ্য কেন্দ্র, সরকারের স্বাস্থ্য কেন্দ্র। এখানে কি লেখা দক্ষিণ দমদম পৌরসভা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, এটার অ্যাকচুয়ালি ওপরটা হয়ে গেছে টেনিস কোর্ট। তার মানে আপনি স্বাস্থ্য কেন্দ্রের ওপরটা কি টেনিস কোর্ট করতে পারেন? এর পেছনে ব কলমে ছিল দেবরাজ আর অদিতি মুন্সি। এই যে রাস্তাগুলো 1.5 ফুট 1 ফুট গ্যাপ, ইলিগাল কনস্ট্রাকশন রমরমা, এটা নাকি স্বাস্থ্যকেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের ওপরে টেনিস একাডেমি কি করে হয়? মিউনিসিপ্যালিটি থেকে 60,000 টাকা যে ভাড়া নেওয়া হয়, মিউনিসিপ্যালিটিতে কোনোদিন জমা হয়নি। এটা ছোট সিন্ডিকেট না, এটা হিউজ সিন্ডিকেট। কারো আবার অভিযোগ, স্কুলের জমি টিন দিয়ে ঘিরে যেভাবে গড়ে তোলা হয়েছে ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র, তাতে আশেপাশের বাড়ির বাসিন্দাদের নাভিশ্বাস উঠছে। যে এলাকা যারা ফ্ল্যাটে থাকে, এলাকার আলো হাওয়া বাতাস পুরো বন্ধ, একটা যদি আগুন লাগে না কোনো বাড়িতে, দমকল পর্যন্ত ঢুকতে পারবে না। অর্থাৎ বিধাননগর পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে যেন অভিযোগের শেষ নেই। আমার যেটা সন্দেহ, যে এত অল্প সময়ে তো কেউ এত টাকা করতে পারে না। এর মধ্যে
অন্য কোনো বড় নেতার টাকা ঢুকিয়ে নেই তো, যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার নিয়ারেস্ট যারা এইডস বা তার কাছের যারা লোকজন তাদের কাছে তার বেনামি সম্পত্তি রাখেনি তো, সঠিকভাবে তার তদন্ত হওয়া উচিত। প্রায় রোজই উঠে আসছে নতুন নতুন অভিযোগ। আরও কি বিপদ বাড়ছে দেবরাজ চক্রবর্তী? আবির দত্ত, ঐশী মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। আমি সুমনদার কাছে এই জায়গায় আসতে চাইবো, মানে সুমনদার প্রভাব এতটাই ছিল এই কীর্তিমান দেবরাজ চক্রবর্তীর, সেই প্রভাব খাটিয়ে তিনি একেবারে দক্ষিণ দমদম পুরসভার যে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ছাদ সেটা দখল করে টেবিল টেনিস একাডেমি তৈরি করেছেন, স্কুলের জমিতে সেখানে আবার ব্যাডমিন্টন প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করেছেন। মানে জোর কতটা তার সেই এলাকায়, যার স্ত্রী বিধায়ক এবং তিনি কাউন্সিলর ছিলেন, প্রাক্তন কাউন্সিলর ছিলেন, আর কেউ কিচ্ছু জানতো না। সবাই কি তাহলে চোখ বন্ধ করে বসেছিল? আমি পরিষ্কারভাবে বলছি যে যদি কেউ এই ধরনের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়ে, একদম বারবার ধরে বলছি আইনানুগ ব্যবস্থা নিয়ে তার শাস্তি হোক না, কোনো অসুবিধার দরকার নেই। কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। যে প্রবলেমটার কথা আমরা বারবার ধরে আমরা মানে যারা আদি বিজেপি তাদের নেতাদের কাছেও বারবার ধরে তুলছি, সেটা হচ্ছে যে এই যে ভালো তৃণমূল, এই ভালো তৃণমূল সে যে মানে শাসক দলের কাছাকাছি আসা, শাসক দলের স্নেহ স্পর্শ পাওয়ার জন্য প্রতিযোগিতা, এই প্রতিযোগিতা কিন্তু ধীরে 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 ক্রমশ বাড়ছে। আমি বলছি যে সবার বিরুদ্ধেই তো অভিযোগ আছে। যারা এই মুহূর্তে ভালো তৃণমূল, যাদের পেছনে বিজেপির হাত রয়েছে, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। মানে আমি বলছি যে ধরুন যারা এমপি, একটু আগে এমপি কোন চিঠি দিয়েছেন সেই প্রসঙ্গগুলো উঠছিল, সেই এমপি তারা বিজেপি বিরোধী ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন 2024-এ, আবার তারা এনডিএকে সাপোর্ট করবেন বলে এনসিপি এই দলে চলে গেছেন। আমি জানি না তাদের নীতি নৈতিকতার যে জায়গাটা সেটা আদৌ স্ট্রং কিনা। প্রশ্ন হচ্ছে এইটা যে বাংলার মানুষ অনেক আশা করে মানে বিজেপিকে ক্ষমতায় এনেছে, কিন্তু সেই ক্ষমতায় আনার পরে যেভাবে ঘটনাগুলো ঘটছে, একটু আগে প্রণয়দা বলছিলেন না একদম আলোচনার শুরুতে যে মানে তৃণমূল কংগ্রেস একটা ব্যক্তিগত কোম্পানি। আরে ব্যক্তিগত কোম্পানি যদি দাদা হয় তাহলে 2021-এর বিধানসভা নির্বাচনে 149 জনের মধ্যে প্রার্থী তৃণমূল। যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দরজাটা খুললে বিজেপি দলটাই উঠে যাবে, সেইটা খুব ভালো মনে হয়েছিল তখন। বলছি যে এই জায়গাটা তখন নীতি নৈতিকতা আদর্শ এইগুলো মাথায় আসেনি। আমি বলছি আজকে ভূপেন্দ্র যাদবের বাড়িতে যখন মিটিং হচ্ছে বা ধরুন তাদের নির্দেশে যেভাবে এনসিবিআইতে সরাসরি যোগদান করলে এনসিবিআই যারা বর্তমান কর্তা ব্যক্তি তারা পর্যন্ত জানেন। আমি বলছি তাহলে সমানভাবে আপনাকে ক্যামাক্স স্ট্রিটে যে বৈঠক হয়েছে তার কথা বলতে হবে, যখন দরজা একটু খুললে বিজেপি দলটা থাকবে না সেটারও তো সমালোচনা করতে হবে। ঘটনা তৃণমূলের পার্টি অফিসে যেভাবে কেন্দ্রীয় বাহিনী রেখে তালা দিয়ে চলে এলো, যাদের সিওপিডি হয়েছে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে আর থাকতে পারছেন না, গণতান্ত্রিক পরিবেশ নেই বলে লাফালাফি করে চলে আসছেন, তারা তালা লাগিয়ে চলে আসছে। পাহারা দিচ্ছে কে? রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আমি বলছি এইটা কিন্তু প্রণয় দ্বারা আপনারা সাবধানে থাকবেন যে এই লোকগুলো যারা দুর্নীতির সঙ্গে যুক্ত তারাই ভালো তৃণমূল ছাড়ছে না। তো এই জায়গায় যদি সতর্ক না থাকেন তাহলে কিন্তু আগামী দিনে দেখুন আজকে আপনার হয়তো আমি বলছি আজকে তারা আমি সুমনদের কথা অনুযায়ী যারা ভালো তৃণমূল হয়েছে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হলেন, যতদিন পর্যন্ত তারা কালীঘাট তৃণমূলের অংশ ছিলেন তখন পর্যন্ত এটা সুমন বন্দ্যোপাধ্যায়দের মনে হয়নি। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে তালা ঝোলানোর কথা। আমি শুধু দর্শকদের মনে করাবো এই তালা ঝোলানো যেটা হয়েছে সেটার মধ্যে কোনো অন্য কোনো দল যোগ নেই, সেটা শুধুই হচ্ছে তৃণমূল কংগ্রেসের দুটো শিবির। সুমন বন্দ্যোপাধ্যায় এইটা বলতে ভুলে গেলেন গত 15 বছরে কতগুলো বিরোধী পার্টির অফিসে শাসক তৎকালীন তৃণমূল কংগ্রেস তালা ঝুলিয়েছিল, সেই পরিসংখ্যানটা একবার দিলে ভালো লাগতো। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে আমি এখানে দর্শকদের সামনে রাখবো যে দেবরাজ চক্রবর্তী, প্রত্যেককে বলতে দিতে হবে সুমন, প্রত্যেকের বলার রয়েছে, প্রত্যেকের সমান অধিকার রয়েছে, সমান সময়ও দিতে হবে। কিন্তু আমি এইখানে দর্শকদের সামনে রাখবো দেবরাজ চক্রবর্তী। দেবরাজ চক্রবর্তী আরো বিপাকে পড়ছেন, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়কের খোঁজে এবার দেবরাজ চক্রবর্তীকে টানা জিজ্ঞাসাবাদ করেছে রাজ্য পুলিশের এসটিএফ। প্রায় 2 ঘন্টা তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। দেখুন, দেবরাজ চক্রবর্তীকে ঘিরে তদন্তে এবার নতুন মোড়। বিধাননগর কমিশনারেটের এসআইটির পাশাপাশি এবার তাকে জিজ্ঞাসাবাদ শুরু করলো রাজ্য পুলিশের এসটিএফ। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়ের খোঁজ পেতে দেবরাজকে টানা জিজ্ঞাসাবাদ করলো এসটিএফ। কিন্তু দিনে ডাকাতি বিভিন্ন সময়ে দেবরাজবাবু, সুমিতবাবু, তারপরে তাদের ওই অভিষেকবাবু, তারা বোধহয় ওই শান্তির বাড়িটাতে বসে থেকে যে ধরনের আলোচনা করতেন, তারপরে ফোন ইত্যাদি যেসবের কথা এসটিএফ বলছে সেগুলো যদি প্রমাণিত হয় তাহলে তো খুবই গোলমেলে ব্যাপার। এবং যে পরিমাণ টাকা ওনাদের কাছে আছে, যে পরিমাণ সম্পদ আচমকা তৈরি হয়েছে, সেটাও তো ভাবার মতন। এরকম ঊর্ধ্বমুখী সম্পত্তি কিভাবে হলো
তার তো উত্তর দিতেই হবে। এর আগে শালবনির একটি জমি জালিয়াতি ও প্রতারণা মামলার তদন্তে উঠে আসে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের আত্মসহায়ক সুমিত রায়ের নাম। গত 13ই জুন মাঝরাতে সুমিত রায়ের মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে পৌঁছয় পুলিশ। রাতভর বাড়ির দরজায় অপেক্ষার পর সকালে বাড়ির সামনের দুটি গেটের তালা ভেঙে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির ভিতরে ঢুকে যায় পুলিশ। প্রায় 1.5 ঘন্টা তল্লাশি চালিয়েও খোঁজ পাওয়া যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের। সেই থেকেই বেপাত্তা তিনি। পিএ সুমিত রায়ের নাগাল পেতেই এবার দেবরাজ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদ করল রাজ্য পুলিশের এসটিএফ। পুলিশ সূত্রে দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদে দেবরাজ চক্রবর্তীর সঙ্গে সুমিত রায়ের নিয়মিত যোগাযোগ ছিল। এমনকি দেবরাজ চক্রবর্তীর মোবাইল ফোন থেকে ডিলিট করা চ্যাটে সুমিত রায়ের সঙ্গে কথোপকথন ছিল বলেও দাবি করা হয়েছে এসটিএফ সূত্রে। খতিয়ে দেখা হচ্ছে দেবরাজ চক্রবর্তীর থেকে বাজেয়াপ্ত মোবাইল ফোনের বেশ কিছু নম্বরও। এই মোবাইল ফোনের সূত্রে কি নাগাল মিলবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএর? দেবরাজ চক্রবর্তীকে এসটিএফ এর জিজ্ঞাসাবাদে কি উঠে আসবে নতুন কোনো তথ্য? আবির দত্ত, শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসব। দেবরাজ চক্রবর্তীর থেকে সুমিত রায়ের খোঁজ পেতে চাইছে পুলিশ। আমি বলছি, এই সুমিত রায়, দর্শকদের মনে করাবো, শুধুমাত্র শালবনিতে জমি কেলেঙ্কারির তদন্তে সুজয় হাজরার থেকে তার তথ্য পাওয়া গিয়েছে এমনটা নয়, এমনকি চাকরি দুর্নীতিতে পর্যন্ত তার নাম জড়িয়েছে, যে অভিযোগ একজন যিনি প্রতারিত হয়েছেন তিনি অভিযোগ করছেন। আমি বলছি, এই দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ বলুন বা সুমিত রায়ের বিরুদ্ধে অভিযোগ, এতদিন পর্যন্ত পুলিশ কি এই কারণে ব্যবস্থা নেয়নি? তার কারণ তারা দুজনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ। সে তো বটেই। পুলিশ কার শাসক যার, মানে শাসক যার হয় পুলিশ সাধারণত তার হয়েই কাজ করে, ব্যতিক্রম খুব কম আছে। ফলে শাসক দল তখন তৃণমূল কংগ্রেস ছিল, ফলে তৃণমূল কংগ্রেসের কোনো নেতা তার বিরুদ্ধে অভিযোগ আসলে পুলিশ মুখ বুজে থাকতো, চুপ বুজে থাকতো। দিনের পর দিন এগুলো আলোচনা করেছি। আর উল্টো দিকে বিরোধী যারা থাকতেন তাদের উপরে মিথ্যে মামলা দেওয়া, গাজার মামলা দেওয়া, তাদেরকে সভা সমিতি করতে না দেওয়া, এইটাই রেওয়াজ তৈরি হয়েছিল। দেখো, সুমিত কিন্তু গুরুত্বপূর্ণ ব্যক্তি, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বলা যায় আত্মসহায়ক। তিনি যদি ধরা পড়েন, তিনি যদি পুলিশের জালে আসেন, তাহলে কোনটা কতটুকু দুধ কতটুকু জল সেটা পরিষ্কার হয়ে যাবে। এবং সুমিত কিন্তু কার্যত শুভেন্দু অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যারা ছিলেন, দেবরাজ থেকে শুরু করে বিভিন্ন জেলায় প্যারালাল তৃণমূল কংগ্রেস চালাতেন, ক্যামাকস্ট্রিট থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এটাই তো কল্যাণ বন্দ্যোপাধ্যায়দেরও অভিযোগ ছিল। ফলে এই যে ঘনিষ্ঠ যারা ছিলেন তার মধ্যে দেবরাজ এক অন্যতম ছিল, দেবরাজ চক্রবর্তী। ফলে এরা যখন এদের সাথে সুমিতের সম্পর্ক থাকাটা খুব স্বাভাবিক। ফলে এই জায়গা থেকে যদি দেবরাজকে জিজ্ঞাসাবাদ করে সুমিতকে খোঁজ পায়, তাহলে কিন্তু আমি তোমায় বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য সেটা অনেক কঠিন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ যে অভিযোগগুলো ইতিমধ্যেই অভিষেকের বিরুদ্ধে এসছে, সেই অভিযোগগুলো এস্টাবলিশ করা অনেক সহজ হবে পুলিশের পক্ষে, যদি তার আত্মসহায়ক সুমিতকে ধরতে পারে। সুমিত বেপাত্তা, যদি সুনাগরিক হয় তাহলে তার তো উচিত ছিল পুলিশের সাথে সহযোগিতা করা। সুমিত কেন বেপাত্তা? সুমিত বেপাত্তা তার মানে নিশ্চয়ই ডালমে কুচ কালা হয়। সুমিতের বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল, যে সমস্ত পুলিশকে নিয়ন্ত্রণ করা থেকে, ট্রান্সফার থেকে শুরু করে, টাকা তোলা থেকে শুরু করে সমস্ত অভিযোগগুলো তার বিরুদ্ধে আছে, তাহলে নিশ্চয়ই সেই অভিযোগগুলোর কোনো সারবত্ত আছে না। তিনি কেন পালিয়ে বেড়াচ্ছেন? তাকে তো পুলিশকে সহযোগিতা করার কথা ছিল, তদন্তের সম্মুখীন হওয়ার কথা ছিল। তিনি তদন্তের সম্মুখীন হতে এত ভয় পাচ্ছেন কেন? নিশ্চয়ই তোর কারণ আছে। এবং একই সাথে তোমাকে আমি বলি, এই জিনিসটা খুব সিরিয়াস লেভেলে ভাবার দরকার, যে দুর্নীতির যে ত্রিভুজটা তৈরি হয়েছিল, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব, নেতা ছোট থেকে একেবারে চূড়ান্ত বড় নেতা পর্যন্ত, পুলিশের একাংশ, আর প্রমোটার গুন্ডা মোস্তান নিয়ে যে অংশটা, এর বাইরেও কিন্তু একটা খুব বড় প্রশ্ন আছে। তুমি দেবরাজের ক্ষেত্রে দেখলে যে নির্বাচনের সময় টাকা ট্রানজেকশন হয়েছে, ব্যাংকের বিপুল টাকা ওই সময় বেরিয়ে গেছে। তো এই টাকা কোথায় বেরিয়ে গেল, এটা ইলেকশন কমিশনের পিরিয়ডে ইলেকশন কমিশনের দেখার কথা। ইলেকশন কমিশনের যখন চলে কোড অফ কন্ডাক্ট অনুসারে ইলেকশন কমিশন লিকুইড মানি বা বড় ধরনের ট্রানজেকশন হলে সেগুলোর উপরে নজর রাখার কথা ছিল। আর দ্বিতীয় যেটা, মানি লন্ডারিং কেস, এগুলো কারণ এগুলো শয়ে শয়ে কোটি টাকা এদিক থেকে ওদিক হয়েছে,
ফলে এই টাকাগুলো মানি লন্ডারিং যখন হচ্ছিল তখন ইডি স্বতঃপ্রণোদিতভাবে এইগুলোর তদন্ত করা উচিত ছিল। দেবরাজকে কেন্দ্রীয় সংস্থা আগে থেকেই ট্র্যাক করা উচিত ছিল। ফলে একদিকে রাজ্যের জায়গা থেকে যদি দেখো, রাজ্য যেমন রুট করতে সাহায্য করেছে, পুলিশ ধরেনি, মমতা বন্দ্যোপাধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে তার দায়িত্ব পালন করেনি, ক্যামাক স্ট্রিট থেকে উৎসাহিত করা হয়েছে এই ধরনের নেতাকে তাজা নেতা হিসাবে। আর উল্টো দিকে তুমি যদি দেখো যে ইডির মতন সংস্থা, যার মানি লন্ডারিং এর জন্য যার জন্ম, যে সংস্থা তৈরি করা হয়েছে, সেই মানি লন্ডারিং হচ্ছে কি হচ্ছে না তাকে আটকানো, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেটাও কিন্তু ইডি সেই সময় করেনি। তৃণমূল কংগ্রেসের একের পর এক নেতা শয়ে শয়ে কোটি টাকা নিয়ে ট্রানজাকশন করছে অবৈধভাবে। সেই অবৈধ ট্রানজাকশন আটকানোর দায়িত্ব তো মানি লন্ডারিং আটকানোর দায়িত্ব তো ইডির মতো সংস্থার ছিল। তাহলে তারা চুপ করে বসেছিল কেন? সিবিআই চুপ করে বসেছিল কেন? এই প্রশ্নগুলো কিন্তু আমরা একই সাথে প্রশ্ন অনেক রয়েছে, কিন্তু ঘনিষ্ঠ এখন পুলিশের জালে। আর যার ঘনিষ্ঠ অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যে ডায়মন্ড হারবার মডেল, তার অন্যতম অংশ ছিল সেবাশ্রয়, যা নিয়ে তিনি একাধিক প্রচার করেছেন। আর সেই সেবাশ্রয়ে যেভাবে দুর্নীতি হয়েছে, তার জন্য এবার দ্বিতীয় এফআইআর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দায়ের হলো ডায়মন্ড হারবারের পর বিষ্ণুপুরে। যেখানে যে এফআইআর তার আত্মসহায়ক সুমিত রায়ের নাম রয়েছে, 2 তৃণমূল বিধায়ক ও ধৃত ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সহ আরো অনেকের নাম রয়েছে। দেখুন, ডায়মন্ড হারবারের পর বিষ্ণুপুর থানাতেও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রুজু হলো এফআইআর। সেবাশ্রয় নিয়ে ফের 6টি আইনের 27টি ধারাতে দায়ের হলো মামলা। এফআইআরে নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায় থেকে জাহাঙ্গীর খান সহ অনেকের। স্টুডেন্ট, হোমিওপ্যাথিক স্টুডেন্ট শ্যালোফা থেকে প্রেসক্রিপশন করছে, ওখানকার আশাকর্মীদের, সমস্ত আশাকর্মীদের ওখানে দেওয়া হয়েছে। অবৈধভাবে ক্লিনিক বা চিকিৎসা প্রতিষ্ঠান চালানো, লিঙ্গ নির্ধারণ সংক্রান্ত বেআইনি কার্যকলাপ, তেজস্ক্রিয় জিনিসের অবৈধ ব্যবহার ও সংরক্ষণ, এমনই একাধিক চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয় প্রকল্পকে ঘিরে। গত 1 তারিখ দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। পুলিশ সূত্রে খবর, সেই অভিযোগের ভিত্তিতে শনিবার এফআইআর রুজু করা হয়। মূল অভিযোগ একটাই, সেবাশ্রয়ে একাধিক দুর্নীতি হয়েছে, একাধিক বেনিয়ম হয়েছে। সেই বেনিয়মগুলো শুধুমাত্র রোগীদের চিকিৎসার সঙ্গে সম্পর্কিত। কখনো রোগীকে দেখেছেন অ্যালোপ্যাথ চিকিৎসকের পরিবর্তে ডাক্তারি পড়ুয়ারা, ছাত্ররা যারা এখনো ডাক্তার হয়ে ওঠেননি। কখনো রোগীদের দেখেছেন হোমিওপ্যাথি, আয়ুর্বেদ চিকিৎসকরা। কখনো আবার অভিযোগ আরও গুরুতর, রোগীদের নিম্নমানের ওষুধ দেওয়া হয়েছে, রোগীদের নিয়ম বহির্ভূতভাবে আইনকে বুড়ো আঙুল দেখিয়ে একাধিক পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি এফআইআরে নাম রয়েছে তাঁর আত্মসহায়ক সুমিত রায়, মগরাহাট পশ্চিমের তৃণমূল বিধায়ক শামীম আহমেদ মোল্লা, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক ধৃত দিলীপ মণ্ডল, ধৃত ফলতার তৃণমূল নেতা জাহাঙ্গীর খান সহ অনেকে। একজন ডিএমএইচ বলছেন যে আমাদের যে তৎকালীন ডিএম যে সুমিত গুপ্তা, তিনি নাকি সমস্ত বিএমএইচ সিএমএইচদের এসে বলেছেন যে সরকারিভাবে সব কিছু অ্যাপারেটাস থেকে আরম্ভ করে লোকবল থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে হেল্প করতে হবে ক্যাম্পগুলোতে। সেইটাকে ইউজ করিয়েছে ফোর্সফুলি ডিএম সুমিত গুপ্তা। ওনাকেও তদন্তের আওতায় এনে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া উচিত। কান টানলে মাথা আসবে, কানগুলোকে টানা হচ্ছে, মাথা বেশি দিন বাইরে থাকবে না, মাথাও ঢুকবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সময় সীমিত, বাইরে যেটুকু ঘুরে বেড়ানো আনন্দ করার করে নিই, আর বেশি দিন তো নেই, ভেতরে থাকতে হবে এবার। প্রতারণা, নথিজাল, অপরাধমূলক ষড়যন্ত্র, ভেজাল বা ক্ষতিকর ওষুধ সংক্রান্ত অপরাধের অভিযোগ সহ ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস-এর 16টি ধারায় রুজু হয়েছে মামলা। পাশাপাশি মামলা রুজু হয়েছে ড্রাগ অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট 1940 ধারাতেও। 18 ধারায় বৈধ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মজুত বা বিতরণ, 27B-এর 1 এবং 27B-এর 2 ধারায় লাইসেন্স ছাড়া বা আইন বিরুদ্ধভাবে ওষুধ উৎপাদন বা বিক্রি, 87 ধারায় নিম্নমানের ওষুধ উৎপাদন বা বিক্রি এবং 36-এর এ ধারায় মামলা রুজু হয়েছে। এছাড়া পারমাণবিক বা তেজস্ক্রিয় পদার্থ ব্যবহার, পরিবহন বা সংরক্ষণ করার অভিযোগ আনা হয়েছে অ্যাটমিক এনার্জি অ্যাক্ট 1962-এর 17 নম্বর ধারায়। তদন্ত দরকার আছে, তদন্ত করুক। যারা সত্যিকারের, যাদের ইনস্ট্রাকশনে যারা করিয়েছে এই ফেকবাজি কাজ, তাদের উপযুক্ত শাস্তি হওয়া দরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ অন্যদের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে প্রি কনসেপশন অ্যান্ড প্রিনাটাল ডায়াগনস্টিক টেকনিক্স বা PCPNDT অ্যাক্ট 1994-এর ধারাতেও। 23(1) ধারায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণ বা লিঙ্গভিত্তিক পরীক্ষা, 23-এর 2-এর ধারায় আইন লঙ্ঘন, 25 নম্বর ধারায় আইনের অন্যান্য বিধান লঙ্ঘনের অভিযোগে রুজু হয়েছে মামলা। এছাড়াও NMC অ্যাক্ট এবং ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্টস অ্যাক্টের 2টি ধারাও যোগ করা হয়েছে।
আমরা তখন থেকেই বলেছিলাম যে এই বিষয়টা মনে হচ্ছে আমাদের একটা তো অভয়ার আন্দোলন থেকে মানুষের দৃষ্টিটা ঘোরানোর জন্য তদানীন্তন শাসক দলের একটা অংশ তাদের হচ্ছে যে রাজ্যের যে স্বাস্থ্য ব্যবস্থা চলমান যে স্বাস্থ্য ব্যবস্থা তার উপরে কোথাও আস্থা নেই বলে খরা নেই বন্যা নেই মহামারী নেই এরকম দীর্ঘদিন ধরে তারা ক্যাম্প একটা পরিকল্পনা করছে যারা এর জন্য দায়ী তিনি যে পদেই থাকুন যত শীর্ষ পদেই তিনি থাকুন তার বিরুদ্ধে তদন্ত করে যথাযথ ব্যবস্থা যাতে নেওয়া হয় আমাদের সংগঠন এই আবেদন তখনও করেছিল আজও আবার করছে। আমি তো বলছি তোমার তুমিও নাকি খুব দুর্নীতি করো কেউ এসে আজকে আটকাচ্ছে আমার মুখটা এসব করে লাভ নেই। বিজেপি নেতা অভিজিৎ দাসের পর গত 2রা জুলাই সেবাশ্রয় নিয়ে অভিযোগ করেন সুখদেব দাস নামে ডায়মন্ড হারবারের রায়নগরের এক বাসিন্দাও। এই অভিযোগের ভিত্তিতে ডায়মন্ড হারবার থানায় এফআইআর দায়ের করা হয়। এবার এফআইআর হলো বিষ্ণুপুর থানায়। সন্দীপ সরকার, পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। আমি এখান থেকে রাজাগোপাল বাবুর কাছে আসবো। রাজাগোপাল বাবু, সেবাশ্রয় ক্যাম্পে দীর্ঘ লাইন, সেই ছবিও ধরা পড়েছে। যে মানুষগুলো একটু চিকিৎসার আশায় সেখানে যেত সেই মানুষগুলোর জীবন নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলা হয়েছে। অভিযোগগুলো তো মারাত্মক রাজাগোপাল বাবু, যে রোগীদের নিম্নমানের ওষুধ দেওয়া হতো যার ফলে ফলটা উল্টো হতো, এবং এই যে হোমিওপ্যাথি স্টুডেন্ট তিনি আবার কি করছেন, অ্যালোপ্যাথি প্রেসক্রিপশন দিচ্ছেন। এইভাবে সেবাশ্রয় ক্যাম্প চলতো? হ্যাঁ, দেখুন, মানে ডায়মন্ড হারবার মডেলের যে একটা বড় অংশ ছিল সেবাশ্রয়। সবাই মনে করতো এই 7 লাখের বেশি ভোটে জেতার পেছনে ছিল সেবাশ্রয়ের মাধ্যম দিয়ে মানে মানুষের স্বাস্থ্য পরিষেবা দুয়ারে পৌঁছে দিয়েছেন, এ ধরনের কথা বলা হয়েছে। সেবাশ্রয় 1 ছিল ডায়মন্ড হারবারে, সেবাশ্রয় 2 গেছে নন্দীগ্রামে, যতটুকু আমার মনে পড়ছে। এবং সেখানে মানে বলা হলো মানে স্বাস্থ্যের এরকম ধরনের একজন কমিউনিটি হেলথ সেন্টার বিশ্বে কোথাও ঘটেনি, এরকম কোথাও বলা হয়। বিপ্লব ঘটিয়েছে। যারা আজকে চাচাচোর বিরুদ্ধে বহু লোককে দেখেছি সেবাশ্রয়ের গুণগান গাইতে। যাই হোক, সেটা তাদের ব্যাপার, তারা কখন কার কী বলবেন সেটা লক্ষ্য করবেন। কিন্তু সেবাশ্রয় আসলে সেবা ছিল না, সেটা ছিল দুর্নীতির আশ্রয় ছিল। এবং যেটা আপনারা বললেন এবং যেটা ববি বোধহয় যেটা জানাচ্ছেন, সত্যি মানে বা যেগুলো কমপ্লেন এসেছে, মানে ডাক্তার নয়, কোয়াক হাতুড়ে তাদেরকে দিয়ে মানে চিকিৎসা করা হয়েছে। প্রেসক্রিপশনগুলোতে ধরা পড়েছে। হ্যাঁ, যে সমস্ত ডায়াগনস্টিক ইকুইপমেন্ট নিয়ে আসা হয়েছিল তার কোনো পারমিশন, এগুলো করা যায় না, সেগুলো করেছে। এবং আপনারাও যে অ্যাটমিক সিস্টেম ব্যবহার করা হয়েছে, অ্যাক্ট ভেঙে সিস্টেম ব্যবহার করা হয়েছে। এবং যে প্রিন্যাটাল যে সেক্স সিলেকশন, আমরা জানি এগুলো আইনত অবৈধ কাজ, সেগুলো তারা করে পয়সা টয়সা লুটেছে। দেখুন, একেবারে ডায়মন্ড হারবার মডেলের ভিত্তি যেভাবে প্রচার করা হয়েছে, দারুণ কাজ করছে একেবারে কমিউনিটি হেলথ সেন্টার, এই মানে সারা জীবন জিতে আসবে। না হারলে হয়তো এইটাই বলা হতো, হ্যাঁ কমিউনিটি হেলথের হয়তো উনি হয়তো বিশেষ ইন্টারন্যাশনাল পুরস্কার দিয়ে যেতেন। তো এই তো অবস্থা। আমরা জানতে পারছি পুরো ব্যাপারটাই হচ্ছে সম্পূর্ণ ফাঁপা একটা সিস্টেম, দুয়ারে চিকিৎসা, মানে কিচ্ছু সেখানে ঘটেনি। হ্যাঁ, সুতরাং যেভাবে মিথ্যার কথা বলে গরিব মানুষকে ধোঁকা দিয়ে, গরিব মানুষ দেখুন সেবা কোথাও পায় না। হসপিটালগুলো ওয়ান ওয়ে ট্রানজাকশন, ঢুকুন একেবারে ওপরে চলে যাবে, স্টেট স্বর্গের দরগা খোলা আছে হসপিটালগুলোতে। সেই মানুষগুলো যখন দেখেছে আরে এইসব তো কিছু পাওয়া যাচ্ছে, কিছু ওষুধ দিচ্ছে, সেই ওষুধগুলো এক্সপায়ারি হয়ে গেছে, কি হয়ে গেছে, কার থেকে এনেছে কিছুই জানা নেই। একটা মানে দুর্নীতির মানে একটা পীঠস্থান এই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল। এবং এই ডায়মন্ড হারবারের মডেলের হোতা হচ্ছেন আগেকার যিনি চিফ মিনিস্টার ছিলেন তার বাড়ির লোক। আমরা দেখতে চাই, বুঝেছেন, আমরা খালি টেলিভিশনে আলোচনা করলাম তারপরে সব ভুলে যাবে, এইগুলো আমাদের ভালো লাগে না। আমরা উই ওয়ান্ট অ্যাকশন, একটা অ্যাকশন শুরু হোক। যে মানুষের জীবন নিয়ে ছেলে খেলা করেছে তার বিরুদ্ধে যথাযথ তদন্ত। আমরা বলবো না যে তুমি এক্ষুনি অ্যাকশন নাও, যথাযথ তদন্ত, কুইক তদন্ত। এই তদন্ত করতে গিয়ে যদি 5 বছর চলে যায় তাহলে সে তদন্ত করা যা নাও করাই সময়। এমন তদন্ত করতে হবে যে জিনিস, যে অন্যায় করেছে, যে ধোঁকা দিয়ে ভোটে জেতার চেষ্টা হয়েছে, সেই জিনিসটা যেন মানুষ আর কেউ, আমরা জানি অমিত শাহ জিতেছেন 12-13 লাখ ভোটে, তার পপুলারিটির জোরে, কাজের জন্য হয়তো জিতেছেন। কিন্তু এখানে একেবারে সম্পূর্ণ অমিত শাহের বিরুদ্ধে কেউ বলতে পারেনি উনি এই জিনিসটা করেছেন। আমরা চাইব যে কেউ প্রমাণ করতে পারেন, কিন্তু পরিষ্কার বোঝা গেছে যে লোকটা জেতার মধ্যে উনি বলতেন 7.5 লক্ষের মধ্যে জিতে আসেন, দেখো না, এগুলো উনি গর্বের সঙ্গে বলতেন। অনিল বসুকে উনি চপকে গেছেন, এসব কথা উনি বলতেন, সব তত্ত্ব খুঁজলেই পাওয়া যাবে। কিন্তু পুরোটাই যে ফাঁপা,
যে ডায়মন্ড হারবার মডেল আমরা দেখেছি যে জাহাঙ্গীরের বীরত্ব, সেই জাহাঙ্গীর কোন পার্টি থেকে এসে সে সবাই জানি। তার মানে সে পার্টি কীভাবে কী করতো আজকেরও যদি তদন্ত হয় 34 বছরের শাসনের একটা অনেক কিছুই পাওয়া যেতে পারে। তো যাই হোক, আমরা এমন একটা সময় এসেছি আমরা যেটা জানতে চাই যে তদন্ত করে একটা অভিযোগ এসেছে। একেবারে আমি বলছি এই অভিযোগের একেবারে গভীরে গিয়ে তদন্ত হোক, এইটা রাজগোপাল ধর চক্রবর্তী বলছেন। কিন্তু আমি এখানে সলিল ভট্টাচার্যের কাছে তদন্তের এবং অভিযোগের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক নিয়ে আসতে চাইবো। অভিজিৎ দাস ওরফে ববি, তিনি যেটা অভিযোগ করতেন সেটা মারাত্মক। কি বলছেন তিনি? যে তৎকালীন জেলা শাসক বিএমওইচ এবং সিএমওইচকে নির্দেশ দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেবাশ্রয়ে সব রকম সরকারি সরঞ্জাম, লোকবল থেকে যাবতীয় সহযোগিতা করতে হবে। আমার প্রশ্ন হচ্ছে, যে কজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বা এফআইআর দায়ের হয়েছে সলিলদা, অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুমিত রায়, শামীম আহমেদ, জাহাঙ্গীর খান বা দিলীপ মণ্ডল, কেন এই আধিকারিকরাও কেন তদন্তের আওতায় আসবেন না যারা এই নির্দেশ বিএমওইচ এবং সিএমওইচকে দিয়েছিলেন? হ্যাঁ, এরা ইন্টারভেশনের পেরিফেরিতে আসতে বাধ্য। দেখো, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্ট থেকে শুরু করে অ্যাটমিক এনার্জি রেগুলেটরি বোর্ডের আইন অনুযায়ী, এবং কেবল তাই না, সবচাইতে যেটা বড় কথা শুভ্রজিৎ, যে বিএনএসের যেটা বলা আছে যে এটা চিটিং উইথ ইম্পারসোনেশন। আমি যেটা নই আমি সেটা দেখাচ্ছি, সেটা দেখে আমি ডাক্তার নই, আমি এমবিবিএস ডাক্তার নই, আমি পাশ করিনি, আমি আয়ুর্বেদিক ছাত্র, বা আমি হোমিওপ্যাথিকের ছাত্র, বা আমি অমুক জায়গার ছাত্র বলে সে প্রেসক্রিপশনও করছে। এটা কিন্তু মারাত্মক ব্যাপার। 5 বছর তার সাজা, ইমপ্রিজনমেন্ট ফর 5 ইয়ার্স। আর খালি তাই না, এতে যদি কারণ মৃত্যু হয়, দ্যাট ইজ কালপেবল হোমিসাইড। 10 বছর থেকে লাইফ ইমপ্রিজনমেন্ট হতে পারে। আর কত তদন্ত করবে? দেখো, আমার মনে হচ্ছে একটা টাইম ফ্রেম করে দিয়ে এটা কোনো একজন এসডিপিও বা ডিএসপি বা অ্যাডিশনাল এসপিকে দিয়ে তদন্ত করলে হবে না। এইটা কিন্তু দুটো কেস রেজিস্টার হয়েছে, একটা ডায়মন্ড হারবারে হয়েছে, একটা বিষ্ণুপুর থানাতে হয়েছে। দুটো ক্ষেত্রেই কিন্তু সিট গঠন করা দরকার, এবং এই সিট গঠন করে প্রাইমা ফেসিলি তোমার ওই সিএমওএইচ, বিএমওএইচ, স্বাস্থ্য অধিকর্তা থেকে শুরু করে যেখান থেকে এসছে, যেখানকার অধ্যক্ষ যদি স্টুডেন্ট হয়ে থাকে তাদের নিয়ে আসা দরকার, এবং এটা উইদিন এ ফোর্টনাইট এই কিন্তু তদন্ত এবং জেরাটা কমপ্লিট করে ইমিডিয়েটলি পুলিশ শুড গো ফর অ্যাকশন, অ্যারেস্ট মেইন প্রিন্সিপাল অ্যাকিউজড অভিষেক ব্যানার্জি, জাহাঙ্গীর, দিলীপ মজুমদার। এরা তো অলরেডি ইন কাস্টডি। দেখো, দিলীপ মজুমদার, জাহাঙ্গীর অলরেডি ইন কাস্টডি ইন ডিফারেন্ট কেসেস। তাহলে বাকি যে মাথা, যেটা সেই মাথা পর্যন্ত কবে জায়গায় মানুষ পিপল আর ইগারলি ওয়েটিং টু সি দ্যাট। আমি বলছি আমি বলছি এইখানে যখন একটা প্যারালেল হেলথ অ্যাডমিনিস্ট্রেশন অভিষেক বন্দ্যোপাধ্যায় চালাচ্ছেন, তখন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর নামটা কি, এটাও তো দর্শকদের মনে রাখতে হবে। তিনি তাহলে তখন করছিলেন কি? এই অভিযোগগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা তখন কেন নেওয়া হয়নি? তুমি জানো স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? আমি বলছি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, পুলিশ মন্ত্রী ছিলেন, মুখ্যমন্ত্রী ছিলেন, আরো অনেকগুলো মন্ত্রিত্বের দায়িত্ব উনি ছিলেন। উনি তো সবকিছুর জন্যই তো, আমি বলছি তো, ওনাকে মেইন রেসপন্সিবল তো হচ্ছেন উনি। একটা ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন চলছে গত 1.5 দশক ধরে পশ্চিমবাংলাতে। ম্যাল অ্যাডমিনিস্ট্রেশন, করাপ্ট অ্যাডমিনিস্ট্রেশন, দুর্নীতিগ্রস্ত একটা রাজ্য সরকার, দুর্নীতিগ্রস্ত একটা গভর্নেন্স। সুতরাং এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। মানুষ দেখতে দেখতে কিন্তু আর পারছে না। একেবারে আমি বলছি, দর্শকদের মনে করাবো, ওই কয়েকদিন আগে মুখ্যমন্ত্রী বলছিলেন যে যেখানে হাত দিচ্ছি সেখানে দুর্নীতি, এবং এত দুর্নীতি এত বিচিত্র রকম ভাবে হয়েছে, সবগুলো তদন্ত করে 5 বছর সময়টা যথেষ্ট হবে তো? এই প্রশ্ন কিন্তু অনেকে তুলতে শুরু করেছেন। আমি বলছিলাম না যে বিচিত্র রকম তথ্য সামনে আসছে এই সেবাশ্রয় নিয়ে, যেটা এইবারের প্রতিবেদনে আপনাদের সামনে আমি রাখবো। কারা যাবেন সেবাশ্রয়তে? যারা অসুস্থ, যাদের চিকিৎসার প্রয়োজন। ভাবতে পারেন, রোগ থাকুক বা না থাকুক, সেবাশ্রয়ে যেতেই হবে। কার্যত একটা ফরমান জারি হয়ে গেছিল সেই সময়। আর না গেলে অন্যান্য সরকারি সুযোগ সুবিধা মিলবে না, এমনকি জলের সংযোগ, বিদ্যুতের লাইন পর্যন্ত কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন জাহাঙ্গীর খানের সাঙ্গপাঙ্গরা। শুনুন কি বলছেন যারা সেবাশ্রয়ে যেতে বাধ্য হয়েছিলেন রোগ না থাকা সত্ত্বেও। দেখুন কি বলছেন তারা। শুক্রবার এফআইআর দায়ের হয়েছে ডায়মন্ড হারবার থানায়। শনিবার স্বাস্থ্য দপ্তর জানিয়েছে সেবাশ্রয় নিয়ে তদন্তে নামছে তারাও। আর রবিবার বিষ্ণুপুর থানায় রুজু হলো আরও একটি এফআইআর। সব মিলিয়ে জোড়া এফআইআর এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের আতশ কাচের নিচে সেবাশ্রয়, আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রোগ না হলেও প্রত্যেকে যেতেই হবে ক্যাম্পে, ও জোর জুলুম, ও যেতেই হবে। চোখ দেখাতে গিয়েছিলাম, তো ওই চশমা পাইনি। গিয়েছি, বলেছে হ্যাঁ তোমার ঘরে পৌঁছে যাবে, কিন্তু আসেনি। কারুর মাথার যন্ত্রণার চিকিৎসা করিয়ে বেড়েছে মাথা ঘোরা, কারুর ওষুধ খেয়ে উপশমের বদলে হয়েছে উল্টো ফল। কিন্তু কেউই এতদিন মুখ খুলতে পারেননি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় ক্যাম্প নিয়ে বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি পুলিশে অভিযোগ দায়ের করার পরই মুখ খুলতে শুরু করেছেন স্থানীয় বাসিন্দারা। রোগ থাকুক বা না থাকুক, ক্যাম্পে ডাক্তার দেখাতেই হবে। সেবাশ্রয় ঘিরে এলাকায় কার্যত এরকমই হুঁশিয়ারি দিয়েছিল জাহাঙ্গীর বাহিনী। চাঞ্চল্যকর দাবি করেছেন হরিণডাঙ্গা এলাকার বাসিন্দা শ্যামল হালদার। তার ফলে হয়তো বাড়ি ছাড়ার হুমকি, অন্য সুযোগ সুবিধার হুমকি, এরম মানে হুমকি দিত, যেতেই হবে, না তো মারধর, ও জোর জুলুম, ও যেতেই হবে। এটা ওই স্থানীয় তৃণমূল নেতারাই বলতো আর কি। এবারে ওই জাহাঙ্গীর খানের নির্দেশে রেশন বন্ধ করে দেবে, ইলেকট্রিক কেটে দেবে, জল বন্ধ করে দেবে, টাইম কলের জল বন্ধ করে দেবে, এইসব মারধর হবে, মারধর অনেকের হতো। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে সেবাশ্রয় ক্যাম্পে মোবাইল ফোন দেখে করা হচ্ছিল রোগীর চিকিৎসা। ফলতার বাসিন্দা মঞ্জু মাকাল বুক ধরফর করার সমস্যা নিয়ে গিয়েছিলেন সেবাশ্রয়ে। মহিলার দাবি, শিবিরে গিয়ে বলতেই মোবাইল ফোন দেখে দেখে 6-7 পাতার প্রেসক্রিপশন লিখে দিলেন চিকিৎসক। ফোন দেখে দেখে তখন লিখে দিল, একবার লিখছে, আবার একবার ফোন দেখছে, আবার একবার লিখছে, আবার একবার ফোন দেখছে। মানে ফোনে ডাক্তারের যেগুলো ওষুধ দিচ্ছে, ও তো সে একটা বাচ্চা মতো ছেলে, তো সে যেগুলো ফোন দেখে দেখে ওই ওষুধগুলো লিখে দিল। ফলতার হরিণডাঙ্গার বাসিন্দা অঞ্জলি শিকদার স্বামী নয়ন্ত শিকদার প্রথমে সেবাশ্রয় শিবিরে চোখ দেখিয়েছিলেন মহিলা। হার্টের সমস্যা থাকায় স্বামীর কয়েকটি রক্ত পরীক্ষা হয়। মহিলার অভিযোগ, তার চশমা বা স্বামীর রক্ত পরীক্ষার রিপোর্ট কিছুই আসেনি। আমার চোখের জন্য এসেছিলাম, তা আমার চোখ দেখে বলেছিল চশমা দেবো। সেকেন্ডবারে আমি আর আসিনি, কারণ দেয়নি তো কাউকে, শুনেছি আশেপাশে। আর স্বামী এসেছিল ইসিজি করতে, ওনার ইসিজি রিপোর্টটা দিয়েছিলেন, কিন্তু ব্লাড পরীক্ষা হয়েছিল, ব্লাডের রিপোর্ট দেননি। শুধু স্থানীয় বাসিন্দারাই নন, অভিযোগ করেছে জেলার নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনও। অ্যাসোসিয়েশনের সভাপতির দাবি, লাইসেন্স আটকে যাওয়ার ভয়ে হাসপাতাল খালি করে ক্যাম্পে দিতে হয়েছিল বেড থেকে চিকিৎসা সরঞ্জাম। আমার হসপিটালে 300 বেড ছিল, তখন 300 বেড থেকে আমার হাসপাতাল খালি করেও ওখানে দিতে হয়েছে। হ্যাঁ, ইকুইপমেন্টস তো আমি দিয়েছি, এগুলো আমি সব রিটার্ন পাইনি। তখন ফার্স্ট পেজেতেই প্রায় আমার 113টার মতো বেড পাইনি। না দিলে আমার হসপিটাল চাপ আসবে, বা আমার নার্সিং ইনস্টিটিউশনের লাইসেন্স পরের বছর আটকে দেবে। যেটুকু আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি, সেটা সত্যি সত্যি এখনো পর্যন্ত হিমশৈলের চূড়া মাত্র। এই সেবাশ্রয় নিয়ে যা হয়েছে আমাদের কাছে, সেই সময় থেকে প্রথম থেকেই আমাদের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হেলথ সার্ভিস ডক্টরস পশ্চিমবঙ্গ আপত্তি করেছিল। আলট্রাসোনোগ্রাফি মেশিন, এক্সরে মেশিন সরকারি হাসপাতাল থেকে বা বেসরকারি হাসপাতাল থেকে অন্য কোথাও নিয়ে যাওয়া যায় নাকি? এটা তো অন্যায়, এটা তো বেআইনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় নিয়ে নিয়োগ দুর্নীতিরও অভিযোগ করেছে বিজেপি। সেবাশ্রয়কে তো এখন দুরাশ্রয় মনে হচ্ছে। হোমিওপ্যাথি ডাক্তারও না, ছাত্র যারা, তাদেরকে নিয়ে এসে চিকিৎসা করানো হয়েছে এলোপ্যাথি ডাক্তার বলে। তার সাথে বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা, ডাক্তারি ছাত্র পড়ুয়ারা এই সেবাশ্রয় বা দুরাশ্রয়ে অংশগ্রহণ করবেন, তাদের পরীক্ষাতে ভালো মার্কস পাওয়া যাবে এবং সরকারিও চাকরি নাকি তারা পাবে, যে এর তদন্ত হওয়া উচিত। যাইও না কোনোদিন সেবাশ্রয় শিবিরে, সত্যি কিনা, তবে অভিষেকের প্রচেষ্টাটা তো ভালো ছিল যে উনি মানুষকে সেবা দিতে চেয়েছিলেন। এখন সেখানে কি হয়েছে সে ব্যাপারে আমার কোনো তথ্য জানা নেই। সাধারণ মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়ার কথা বলে শুরু হয়েছিল যে সেবাশ্রয়, সেই স্বাস্থ্য শিবিরকে কেন্দ্র করে বিতর্ক এখন তুঙ্গে। সন্দীপ সরকার, গৌতম মণ্ডল, সৌমিত্র রায়, এবিপি আনন্দ। বিষয়টা যে জায়গায় দাঁড়িয়েছে, যে আলাদা একটা স্বাস্থ্য ব্যবস্থা তৈরি করে সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার নামে সেখানে ভয় দেখিয়ে দুর্নীতির একটা নেক্সাস তৈরি হয়েছিল। এটা সবথেকে বড় এই সরকারের কাছেও চ্যালেঞ্জ, এই নেক্সাসটাও ভাঙা। আমি প্রণয়দার কাছে এই জায়গায় আসতে যাবো। প্রণয়দা, আমরা যখন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, আমরা বারবার শুনেছিলাম যে বিজেপি করলে লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না, বিজেপি করলে জলের লাইন, সেখানে বিদ্যুতের লাইন কেটে দেওয়া হবে। এটা তো এখন একেবারে উল্টো বিষয় সামনে আসছে, যে জোর করে ক্যাম্পে যেতেই হবে, সে তোমার শরীর সুস্থ থাকুক, যদি না যাও তাহলে তোমার ক্ষেত্রে এই পদক্ষেপগুলো নেওয়া হবে। দেখুন, অভিষেক ব্যানার্জির চোখের চিকিৎসা করার জন্য ডায়মন্ড হারবার মডেল তো ছেড়ে দিন, এই হোমিওপ্যাথি ডাক্তার ছেড়ে দিন। পশ্চিমবঙ্গ কেন, ভারতবর্ষেরও এত বড় চিকিৎসা ব্যবস্থার মধ্যে হবে না, তাকে বিদেশে যেতে হবে চোখের চিকিৎসা করাতে। আর যারা গরিব মানুষ, তার কোনো অসুখ না থাকলেও
তাকে ডায়মন্ড হারবার মডেলকে সাকসেস করার জন্য যেতে হবে। আচ্ছা, এই যে একজন মহিলা বলছিলেন, আমি দেখছিলাম যে মনে করুন কেউ চোখের সমস্যা নিয়ে ওখানে দেখাতে গেছে, আর সাধারণ মানুষও ধরে ফেলেছেন যে ডাক্তার সে প্রেসক্রাইব করবে তার কোনো অভিজ্ঞতাই নেই, সে মোবাইল দেখছে, খুঁজছে কি ওষুধ লেখা যায়। এর মধ্যে অনেকের হতেই পারে যে এমন কোনো ড্রপ চোখে দিয়েছে যেটা হয়তো তার চোখটাও নষ্ট হয়ে যেতে পারে, এই অবস্থা আছে। তো এই ডায়মন্ড হারবার মডেল অভিষেক ব্যানার্জিকে বড় করে দেখাতে হবে, তার জন্য এত বড় কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে। আপনাকে থামাচ্ছি, একটা শুধু তথ্য সংযোজন করে দিই দর্শকদের, যে আশঙ্কার কথাটা বলছেন বাস্তবে সেটা হয়েছে জানেন। একজন ব্যক্তি তিনি তার খুব সম্ভবত মাকে নিয়ে গেছিলেন পায়ের একটা সমস্যা বলে, শেষ পর্যন্ত হাঁটুর নিচ থেকে তার পাটা বাদ দিতে হয়েছে। কল্পনা করুন, সারা জীবনের মতন প্রতিবন্ধী হয়ে গেলেন। এই তো সেবাশ্রয়, এইগুলো হয়েছে। এই ঘটনাগুলো যখন ঘটছিল তখন পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী কে ছিলেন? পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ছিলেন। এই যে বলছেন বিএমএইচ এরা অর্ডার করেছে, অর্ডারটা করে কি করে? অভিষেক ব্যানার্জি কে? অভিষেক ব্যানার্জি পশ্চিমবঙ্গের 42 জন এমপির একজন এমপি, কিন্তু তার সাথে আরেকটা ওনার পরিচয় আছে, তিনি হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো। এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাইপো হওয়ার জন্য, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইপো হওয়ার জন্য আজকে অভিষেক ব্যানার্জির জন্য বিএমওইচ থেকে শুরু করে, ডিএম থেকে শুরু করে, এসপি থেকে শুরু করে বাকি সবাই গোটা অ্যাডমিনিস্ট্রেশন তার পিছনে পড়ে আছে। শুধু তার পিছনে পড়ে নেই, এইরকম একটা মানে পরিস্থিতি যেখানে মানুষের স্বাস্থ্যযুক্ত আছে, হসপিটাল থেকে বেড নিয়ে গিয়ে ওখানে দেওয়া হচ্ছে কি না ডায়মন্ড হারবার মডেল, ডায়মন্ড হারবার মডেল। ডায়মন্ড হারবার মডেলের বাইরে থেকে এই যে অভিজিৎ দাস ববি অভিযোগ করেছে, কোটি কোটি টাকা লুট হয়েছে। এই যে যারা বলছে যে এই একদিনের স্বাস্থ্যকেন্দ্র করতে এত টাকা খরচ হবে, এই টাকাটা এলো কোথায়? তার সোর্স কি? কারা টাকাটা দিল? যারা টাকাটা দিল সেই টাকাটা কোথা থেকে এসছে? তার মানে দেখুন, একদিকে বাইরে দিকে দেখানো হচ্ছে যে এখানে স্বাস্থ্য শিবির হচ্ছে, কিন্তু সেই স্বাস্থ্য শিবিরের নামে আবার কোটি কোটি টাকা লুট হচ্ছে। তো আমি তো বলবো যে অভিষেক ব্যানার্জি তো অন্যায় করেছে, কিন্তু তৎকালীন মুখ্যমন্ত্রী, তৎকালীন যিনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত, তাকে ইমিডিয়েট অ্যারেস্ট করা উচিত। এই জন্যই তো অ্যারেস্ট করা উচিত যে আপনি তৎকালীন মুখ্যমন্ত্রী হিসেবে, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী হিসেবে কিভাবে একটি বেআইনি জিনিসকে এভাবে অ্যালাউ করেছিলেন। আপনি জবাবদিহি করবেন না? আপনাকে তো জবাবদিহি করতে হবে। মানুষ তো আপনাকে ভোট দিয়েছিল, আপনি মুখ্যমন্ত্রী ছিলেন, আপনি স্বাস্থ্যমন্ত্রী ছিলেন। আপনি স্বাস্থ্যমন্ত্রী থাকার সময় সাধারণ মানুষের উপর এই যে অত্যাচার হলো, এই যে এইভাবে সাধারণ মানুষকে বিপদের মধ্যে ফেলে দেওয়া হলো, তার জবাবদিহি আপনাকে করবেন না? বেশ, আমি এখানে বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। আমি শুধু দেখুন সেবাশ্রয় না, আমি আরো লার্জার পার্সপেক্টিভে এখানে আসতে চাইছি। সেটা হচ্ছে, অভিযোগটা হচ্ছে শুধুমাত্র সরকারি হাসপাতাল থেকে চিকিৎসক শুধু নয়, যারা ধরুন পড়াশোনা করছেন তাদেরকে দিয়ে পর্যন্ত প্রেসক্রিপশন লেখানো হতো, এমনকি হাসপাতাল খালি করে কার্যত বেডগুলো সব চলে যেত এই সেবাশ্রয় ক্যাম্পে। আমি বলুন বিশ্বনাথ দা, এই যে হাসপাতাল বা নার্সিংহোমের ওপরে যারা নির্ভরশীল ছিল, তারা তাহলে চিকিৎসাটা পেল, তখন তারা পেত কোথায়? আমি বলছি তাদের সঙ্গে তো সমানভাবে প্রতারণা করা হয়েছিল। দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জমিতে মাটিতে পা ছিল না, এবং মাটিতে পা ছিল না, কিন্তু তিনি যে রাজনীতিটা করেছেন সেটা হলো অ্যাবসলিউট টার্মে। আমাকে মানে বিরোধী শূন্য করে জিততে হবে, আমাকে 7 লক্ষ ভোটে জিততে হবে, কোনো বিরোধী রাখা যাবে না আমার অঞ্চলে, আমাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকেও আলাদাভাবে দেখাতে হবে যে আমি কতটা সফল। রাজ্যের 42টা এমপি আছে, তার মধ্যে আমি কতটা আলাদা। এই কাজটা করতে গিয়ে কোনো নিয়ম নীতি কোনো কিছুই মান্যতা দেননি। আজকে তোমার সাথে আমি একমত যে মমতা বন্দ্যোপাধ্যায়কে উনি চ্যালেঞ্জ করেছিলেন, তৎকালীন স্বাস্থ্যমন্ত্রীকেই, এবং এই সেবাশ্রয়ের নাম করে তিনি যে ব্যবস্থাটা গড়ে তুলেছিলেন সেটাতে সরকারের দৈন্যতার যেমন ফুটে উঠেছিল, যে ডায়মন্ড হারবারে সরকারি পরিষেবা, নর্মালি স্বাস্থ্য পরিষেবা যদি থাকতো তাহলে এই ধরনের শিবির করতে হতো না। এই শিবিরগুলো চোখ দেখানো তো সাধারণ চিকিৎসার মধ্যে পড়ে, পেটের অসুখের তো সাধারণ চিকিৎসার মধ্যে পড়ে। তার মানে স্বাস্থ্য কেন্দ্রগুলো এতটাই বেহাল অবস্থা ছিল যে সেখানে যদি সামান্যতম ওই শিবির খেলার দেখানো যায় তাহলে প্রচার পাওয়া যাবে এবং সেটাকে কেন্দ্র করে ভোটে ব্যবহার করা যাবে। কিন্তু একই সাথে তোমাকে বলবো যে 10 জন ডাক্তারবাবুও যেয়ে থাকে,
তাহলে তিনি তার এলাকা, তিনি তার হাসপাতালকে ছেড়ে দিয়ে গেছেন, তার হাসপাতালও বঞ্চিত হয়েছে, আবার সেখানেও তিনি ঠিক মতন পরিষেবা দিতে পারেননি। এবং যে অভিযোগটা এখন আসছে, সাধারণ মানুষ ভয়ে এতদিন বলতে পারেননি, কিন্তু এখন সাধারণ মানুষ মুখ খুলে বলছেন যে আমাদেরকে জোর করে নিয়ে যাওয়া হতো। কেন? মহারাজা বলেছেন যে তোমাকে আসতেই হবে শিবিরে, যুবরাজ বলেছেন শিবিরে আসতে হবে, তাই সবাইকে জোর করে নিয়ে আসার দায়িত্ব এই সমস্ত জল্লাদ বাহিনীর ছিল তৃণমূল কংগ্রেসে। এবং আমি এটা আমার মানে চিন্তা হচ্ছে যে বহু অভিযোগ আসছে যে ওইখানে চিকিৎসা করার পরে তাদের অপারেশন সাকসেসফুল হয়নি, বাইরে, অবশ্যই বাইরে। আবার অনেকে বলছেন যে আমি আমার চোখের চিকিৎসা ঠিক মতন পাইনি, আমি সাধারণ চিকিৎসা যেগুলো সেগুলো ঠিক মতন পাইনি। কেউ বলছেন যে যারা মোবাইল দেখে প্রেসক্রিপশন লেখা হচ্ছিল, কেউ বলছেন যে অন্য স্ট্রিমের, অর্থাৎ হয়তো হোমিওপ্যাথিকের চিকিৎসা করেন, তিনি এখানে এসে চিকিৎসা করিয়ে গেছেন। এবং বহু মানে চিকিৎসা পড়ুয়া যারা এখনো পড়াশোনা করছেন, যাদের মেডিকেল সার্টিফিকেট এখনো আসেনি। বিশ্বনাথ দা, মানে এই চিকিৎসা দেওয়ার নামে সাধারণ মানুষগুলোর সঙ্গে যে প্রতারণা করা হয়েছে দিনের পর দিন। দেখুন, একদিকে সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে, আরো বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি কারণে? কারণ কিছুদিন আগে একটা ছবিও ধরা পড়েছিল, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি বেরোচ্ছে, তার সেই গাড়ির ফুটবোর্ডে একেবারে নিরাপত্তা রক্ষীরা তারা ঝুলে ঝুলে যাচ্ছেন। আর এবার সেখানে নিরাপত্তার প্রশ্ন তুলে কালীঘাট থানায় একটা অভিযোগ হয় এবং সেই কারণে কালীঘাট থানা একেবারে নোটিশ পাঠায়। 3 দিন সময় দেওয়া হয়, যার উত্তর আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন। কি উত্তর দিলেন দেখুন এই প্রতিবেদন। মাটি চুরি থেকে ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে পুলিশের কাছে জমা পড়েছে একের পর এক অভিযোগ। এই প্রেক্ষাপটে নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগে তাকে নোটিশ দিয়ে তথ্য চায় পুলিশ। পুলিশের দেওয়া সেই ডেডলাইনের মধ্যেই নোটিশের উত্তর দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানতে চাইলেন কয়েকটি বিষয়। নিরাপত্তারক্ষীদের দিয়ে আইন বিরুদ্ধ কাজ করানোর অভিযোগ দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। পুলিশ সূত্রে খবর, তার প্রেক্ষিতে পাঠানো নোটিশের উত্তরে তৃণমূল সাংসদ জানিয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্বে ছিল তারাই সঠিক উত্তর দিতে পারবে, আমি কিছু বলতে পারবো না। পাশাপাশি তৃণমূল সাংসদ জানতে চেয়েছেন, যে ভিডিও ফুটেজ দেখিয়ে অভিযোগ করা হয়েছে তার তারিখ ও সময় কি। আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কালীঘাট থানাকে লিখিতভাবে সেই নোটিশের উত্তর দিয়েছেন, তেমনটাই পুলিশ সূত্রে খবর। এবং পুলিশ যেটা বলছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নোটিশের যে প্রতিউত্তর দিয়েছে তাতে তিনি লিখেছেন যে তার গাড়ির যে নিরাপত্তা রক্ষীরা ছিল, সেই নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন তারা এই বিষয় নিয়ে সমস্ত বিষয়টা বলতে পারবেন। অ্যাকচুয়াল পুরো ঘটনাটা ঘটেছে 9/6/2026 থেকে 14/6/2026 মধ্যেকার ঘটনা, এটা পুরোটাই। এবং এই সময় আমি যতটুকু জানি অভিষেক ব্যানার্জির সমস্ত নিরাপত্তা উঠিয়ে নেওয়া হয়েছিল, এমনকি জেড প্লাস ক্যাটাগরি উঠিয়ে নেওয়া হয়েছিল। যে জেড প্লাস ক্যাটাগরি যদি উনি থেকেও থাকেন এবং ডাইরেক্টর অফ সিকিউরিটিজ যদি তার এই নিরাপত্তার দায়িত্বে থাকেন, সেখানেও এটা উনি করতে পারেন না। তার পুলিশ সূত্রে খবর, ভিডিও ফুটেজের তারিখ ও সময় জানাতে বলে নোটিশ পাঠানো হয়েছে অভিযোগকারীকে। তা পাওয়া গেলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। যে জেড প্লাস সিকিউরিটি যদি উনি পানও, কথাটা যদি আমরা ধরেও নিই, তাহলে কি ওইভাবে ঝুলিয়ে ঝুলিয়ে নিয়ে যাওয়া যায়? প্রোটোকল কি বলছে? প্রোটোকল কিন্তু একেবারেই এই কথা বলছে না। নোটিশে আমরা আরও ভালোভাবে বলবো যে কোন সময়ের ঘটনা ঘটেছিল এবং সেই সময় উনি আদৌ জেড প্লাস সিকিউরিটি পেতেন কিনা। গত 1 জুলাই কালীঘাট থানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন রাজীব সরকার নামে বাগুইয়াটির এক বাসিন্দা। তিনি দাবি করেন, নিরাপত্তারক্ষীদের দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আইন বিরুদ্ধ কাজ করানো হচ্ছে। অভিযোগের কেন্দ্রে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ছবি, যেখানে দেখা যাচ্ছে গাড়ির ভিতরে তিনি বসে আছেন আর বাইরে গাড়ির ফুটবোর্ডে বা পাদানিতে দাঁড়িয়ে আছেন তার নিরাপত্তারক্ষীরা। ট্রাফিক আইনে দায়ের হওয়া অভিযোগের প্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে গত 2রা জুলাই নোটিশ দেয় কালীঘাট থানা। 3 দিনের মধ্যে নোটিশের জবাব চাওয়া হয় কালীঘাট থানার তরফে। এদিন সেই নোটিশের জবাব দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হিন্দোল দে, এবিপি আনন্দ, কলকাতা। মানে সুমনদা, যেটা দাঁড়ালো যে শুধুমাত্র সেবাশ্রয় ক্যাম্পে যারা লাইন দিয়েছিল তাদের বিপদে ফেলেননি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার যারা সিকিউরিটি দেবে অর্থাৎ সেই নিরাপত্তারক্ষীদেরও তো বিপদে ফেলেছিলেন। না দেখুন, এই আমরা এই মুহূর্তে 5 জন আলোচনায় আছি, আর তোমাদের ধরলে মানে 2 জন, 7 জন টোটাল। আমি বলছি যদি আজকেই ধরুন এইখানে এই কোর্টেই যদি অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগের যদি মানে বিচার হতো, তাহলে আজকেই তাকে দোষী সাব্যস্ত করে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া যেত। আসলে বিচার ব্যবস্থাটা, আমাদের ভারতবর্ষের বিচার ব্যবস্থাটা সেরকম বিচার ব্যবস্থা নয়। এখানে ওই মনে হচ্ছে হবে, এই হতে পারে, এর ভিত্তিতে বিচার হয় না। আমি বলছি যে কথাটা বারবার ধরে বলা হচ্ছে, হ্যাঁ, যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, অন্যায় থেকে থাকে, তার নিশ্চয়ই তদন্ত হবে আইনানুগ পদ্ধতিতে।
আপনি অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুন্ডুপাত দীর্ঘদিন ধরে হচ্ছে। আপনি ধরুন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিধানসভা যে লোকসভা কেন্দ্রের সাংসদ, সেই ডায়মন্ড হারবার কেন্দ্রে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফল দেখুন। আমি ফলতারটা বাদ দিচ্ছি, ফলতারটা পরে নির্বাচন, যে নির্বাচনের ফল প্রকাশের পরে নির্বাচন হয়েছে। বাকি যে জায়গাগুলোতে নির্বাচন হয়েছিল সেই জায়গাতে তৃণমূল কংগ্রেস জিতেছে কি জেতেনি সেটাও তো একটা প্যারামিটার। আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়, যে দেখুন আপনি ভারতবর্ষের এই যে সেবাশ্রয় প্রকল্প ওপর থেকে দেখলে তো এটা ভালো। আমি বলছি মানুষের কাছে যদি আরো স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে পারি আমরা, তাহলে তো সেটার মধ্যে কিছু অন্যায় কিছু নেই, আইনসম্মতভাবে আরো বেশি তুলে দেয়। আপনি ধরুন ভারতবর্ষে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায় এই স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছিল, যার থেকে কিন্তু এই মুহূর্তে এখনো শুভেন্দু অধিকারীর সরকার বা বিজেপির সরকার তারা সেখান থেকে বেরিয়ে আসতে পারেনি। সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের মূল লক্ষ্য কি ছিল? যাতে 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসা পায়। এবং মমতা বন্দ্যোপাধ্যায় দেখা দেখি ধরুন আয়ুষ্মান ভারত কেন্দ্রীয় সরকার চালু করেছিল, তারও লক্ষ্য হচ্ছে 5 লক্ষ টাকা বিনা পয়সায় চিকিৎসা। আপনি আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে গালি দিচ্ছেন, তার বিরোধিতা করছেন, বা সেবাশ্রয়ের ত্রুটি থেকে থাকলে তার নিশ্চয়ই তদন্ত হবে আলাদা করে, আমি সেটা বলছি না। আপনি সেবাশ্রয়ের বিরোধিতা করছেন, কিন্তু এটা তো আপনাকে মানতে হবে। আজকে ভারতবর্ষের একেবারে দূরতম প্রান্তে যে সাধারণ মানুষ, সাধারণ গ্রামের মানুষ, যারা দরিদ্র মানুষ, তাদের কাছে এখনো শিক্ষা মানে স্বাস্থ্য পরিষেবাটা আমরা সঠিকভাবে তুলে দিতে পারিনি। আপনাদের অনেকেই হয়তো দেখেছেন একটা এই ওটিটি প্ল্যাটফর্মে এই গ্রাম চিকিৎসালয় একটা সিরিজ চলছে দীর্ঘদিন ধরে। তাতেও আপনি দেখবেন যে সাধারণ মানুষের কাছে চিকিৎসা তুলে দিতে পারেনি। শুধু পশ্চিমবঙ্গ না, সারা ভারতবর্ষে মোবাইল দেখে প্রেসক্রিপশন লেখা, সেখান থেকে অনুপ্রেরণা কি? না, আমি বলছি যে অনুপ্রেরণা কোত্থেকে আমি জানি না। তাহলে ধরুন স্বাস্থ্য সাথীর প্রতিদ্বন্দ্বী হিসেবে এই যে আয়ুষ্মান ভারত চালু হলো কেন? সেইটা আয়ুষ্মান ভারত, ধরুন আমি বলছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে জনহিতকর প্রকল্পগুলো, যেগুলোকে এতদিন পর্যন্ত বিজেপি ডোল 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 বলে আক্রমণ করেছে, আপনি আজকে ভাবুন তো, লক্ষ্মীর ভান্ডারটা চেঞ্জ হয়ে গেছে অন্নপূর্ণা যোজনায়, কিন্তু টাকার অঙ্কটা 1,500 থেকে 3,000 হয়েছে। আমি সমর্থন করি যে দরিদ্র মানুষের হাতে যাদের প্রয়োজন তাদের কাছে যাক। কতগুলো সিদ্ধান্ত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এরা নিয়েছেন, কিন্তু কথা হচ্ছে যে আপনি আক্রমণ করছেন, সমালোচনা করছেন, তারপরে সেই কাজই আপনারা করছেন। তাহলে সেই যে গোটা প্রক্রিয়াটা, এই যে ধরুন আমি একজনকে ঠিক করে যাচ্ছি, আমি মিডিয়া ট্রায়াল, ক্যাঙ্গারু কোর্ট আমি করছি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শাস্তি হবে। আমি বলছি যে শাস্তি দেওয়ার জন্য যে আইনগত যে পদ্ধতি, সেই আইনগত পদ্ধতিটা কতটা গুরুত্বপূর্ণ। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তো শুধু এই শাস্তি দেওয়া আইনগত পদ্ধতি, মূল বিষয় হচ্ছে বিচার। যে বিচার পাওয়ার অপেক্ষা আজকে বছরের পর বছর ধরে করে চলেছেন বরুণ বিশ্বাসের পরিবার। আজকে হচ্ছে 5ই জুলাই, 14 বছর আগে এই দিনেই প্রতিবাদী বরুণ বিশ্বাসের হত্যা দেখেছিল গোটা রাজ্য। তারপর অনেকটা সময় পেরিয়ে গিয়েছে, নতুন করে অভিযোগও জানিয়েছে বরুণ বিশ্বাসের পরিবার। আর বিচারের আশা এবার মুখ্যমন্ত্রী দ্বারস্থ হয়েছেন তারা। প্রশ্ন এটাই, এবার কি বিচার পাবে শুটিয়ার বরুণ বিশ্বাস? দেখুন। এ যেন এক ঘর বরুণ, ঘর জুড়ে টুকরো টুকরো সব স্মৃতি, কিন্তু মানুষটা আর নেই। রবিবার ছিল আরও একটা 5ই জুলাই। 14 বছর আগে এই দিনেই খুন হয়েছিলেন বরুণ বিশ্বাস। তবে শুটিয়ার বিশ্বাস এখনো বেঁচে আছে। সুবিচার একদিন মিলবেই। শনিবারই জনতার দরবারে মুখ্যমন্ত্রীর সঙ্গে গিয়ে দেখা করেছেন নিহত বরুণ বিশ্বাসের পরিবার। ঘরের ছেলেকে হারানোর পর কেটে গেছে 1 যুগেরও বেশি। ছেলের মৃত্যুর বিচার পাওয়ার আশা জেগেছে নতুন করে। তৃণমূল সরকার ও তো কোনো বিচার বোঝে না, ও বোঝে আর নিজের স্বার্থ। সরকার বদল হয়েছে, এই জন্যে আমার ইচ্ছা যে সরকার যাতে সুষ্ঠু বিচারটা আমাকে, আমার ছেলের মৃত্যুর কারণটা সবাইকে দিতে পারে। জ্যোতিপ্রিয় মল্লিক চক্রান্ত করে বন্দুক দিয়েই আমার ছেলেকে মেরেছে। গত মাসের 13 তারিখে বনগাঁ জিআরপি ও বনগাঁর পুলিশ সুপারের কাছে নতুন করে অভিযোগ জানিয়েছে বরুণ বিশ্বাসের পরিবার। অভিযোগপত্রে একাধিক জায়গায় নাম রয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। বরুণ বিশ্বাসের পরিবারের অভিযোগ, ঘটনার দিন জোর করে অভিযোগপত্রে তাদেরকে দিয়ে সই করিয়ে নেওয়া হয়। যে অভিযোগপত্র তাদের পরিবারের কারো লেখা ছিল না। যারা প্রকৃত দোষী তাদের নাম অভিযোগপত্রে লেখা হয়নি। উল্টে বরুণ বিশ্বাসের দিদি সংবাদ মাধ্যমে মুখ খোলায় তার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়। এরকম একটা খুনের ঘটনা ঘটেছে, মমতা ব্যানার্জি আর কি, উনি যদি চাইতেন তাহলে আমার ভাইয়ের বিচার আমরা পেতাম। উনি এখন প্রাক্তন মুখ্যমন্ত্রী, যদি মানবিকতার সাথে আমাদের এই সরকার আমাদের বিচার ব্যবস্থা করিয়ে দেন, সেই আশা নিয়ে এগিয়েছিলাম।
তিনি আমাদের আশা দিয়েছেন যাতে উনি আবার পুনঃতদন্তটা আমাদের করিয়ে দেন, একটা সিট গঠন করে দেয়। আরও কেউ আছে কিনা, সে তার কোনো কনস্পিরেসি থাকতে পারে, স্পটে থাকতে পারে, তার অ্যাবেটমেন্ট বা ইনস্টিগেশন থাকতে পারে, এরকম কেউ আছে কিনা সেইটা খতিয়ে দেখা বা তার সেটা জানা প্রথমে। দ্বিতীয় হচ্ছে যারা ধরা পড়েছিল বা যারা ধরা পড়েনি এমন কেউ, তাদের বিরুদ্ধে আরও কোনো এভিডেন্স পাওয়া যায় কিনা, এই দুটো সম্ভাবনা কিন্তু সেখানে থাকে। তো এটা খারাপ কিছু নয়, রিওপেন এটা হতেই পারে, আরও ইম্পার্শিয়ালি আরও ভালো করে তদন্ত করাই যেতে পারে। তাতে আমার মনে হয় ওনার পরিবারের লোকদের আরো স্যাটিসফ্যাকশন তাতে আসতে পারে। এরপর কি নতুন করে খুলবে বরুণ বিশ্বাসের মৃত্যু তদন্তের ফাইল? বিচার পাবে বরুণের পরিবার? সমীরণ পাল, এবিপি আনন্দ। বরুণ বিশ্বাসের দাদা অসিত বিশ্বাস এই মুহূর্তে আমাদের সঙ্গে আলোচনায় যোগ দিয়েছেন। ঘটনা ঘটেছিল 2012 সালে। 14 বছর পর কি কারণে অসিতবাবু আপনাদের গতকাল মুখ্যমন্ত্রীর কাছে যেতে হলো, বিচারের দাবি চাইতে হলো? কেন 14 বছর পর আবার বিচারের দাবি চাইতে হচ্ছে আপনাদের? যেতে হলো, আপনারা মিডিয়াতে আছেন, আপনারা যেমন জানেন, সারা পশ্চিমবঙ্গের লোক জানেন 14 বছর আমাদের পরে কেন আজকে নতুন যিনি মুখ্যমন্ত্রী তার কাছে আমাদের যেতে হলো। বরুণের হত্যার পরে যে তদন্তের উপর নির্ভর করেছে বিচার ব্যবস্থা, সেই তদন্তটা তো বরুণের হয়নি, তদন্তের নামে প্রহসন হয়েছে। এবং সবথেকে বড় কথা, আপনারা যদি একটু আর্কাইভে যান দেখতে পাবেন 6 জুলাই বরুণকে 5 জুলাই শ্যুট করা হয়। তার পরের দিন যত দৈনিক সংবাদপত্র এবং আপনাদের যে টিভি মিডিয়া চ্যানেলগুলো আছে দেখবেন, সেখানে জ্যোতিপ্রিয় মল্লিক তৎকালীন খাদ্যমন্ত্রী, গাইঘাটার বিধায়ক, উনি ওনার বাইট দিয়েছেন যে জেলের ভিতরে বসে একটা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সুশান্ত চৌধুরী 3 লাখ টাকা বা একজনকে দিয়ে মার্ডার করার পুরো প্ল্যানটা করেছে এবং জেলের ভিতরে বসে মোবাইল ফোন ব্যবহার করেছে। তাহলে আজকে মোবাইল ফোন যে ব্যবহার করলো, ওনার কথা যদি ধরেই নিই, তাহলে ওই সময় জেলের ভিতরে, দমদম সেন্ট্রাল জেলের ভেতরে ওই সুশান্ত চৌধুরী একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি, তাকে কে মোবাইল ফোনটা এগিয়ে দিল? সেই সময়ের পুলিশ মন্ত্রী কে ছিল, কারামন্ত্রী কে ছিল এবং সেই জেলার কে ছিল? তাদের কেন তদন্তে আনা হলো না? এই প্রশ্নগুলো আমি করেছিলাম কোথায় জানেন? তৎকালীন মুখ্যমন্ত্রী বরুণ মার্ডার হওয়ার 2 দিনের মধ্যে সিআইডি এনকোয়ারি দিলেন। সিআইডি আমার বাড়িতে আসেননি, তৎকালীন সিআইডি 25শে জুলাই 2012 আমাকে সমন করলেন ভবানী ভবন সিআইডি ভবনে। কখন? সকাল 11টার মধ্যে, 2012 সালের 25শে জুলাই 11টার মধ্যে হাজির হতে হবে। আমি সেখানে 10:30টার মধ্যে হাজির হলাম এবং আমাকে যিনি তলব করেছিলেন মিস্টার জিএস কাঞ্জিলাল, আইপিএস, সিআইডি এসপি র্যাঙ্কের ছিলেন উনি। তো ওনার সঙ্গে ওনার ঘরে কথা বলার পরে, তার 5-7 মিনিট কথা আলাপলা হওয়ার পরে, উনি ওনার ইমিডিয়েট সুপিরিয়র বস মিস্টার তমল বাসু, উনিও এসপি র্যাঙ্কের সিআইডি, উনি ক্রিমিনালে ছিলেন, সিআইডি ক্রিমিনাল ডিপার্টমেন্টে ছিলেন, স্পেশাল ক্রাইমে ছিলেন। তো এইবার ওনারা দুজন মিলে ওনাদের টেবিলে আমাকে যখন দেখাচ্ছেন যে এই যে দেখুন বরুণ বিশ্বাসকে যে মার্ডার করা হয়েছে, জেলের ভেতরে বসে এই মোবাইল ফোনটা, কতগুলো মোবাইলের কল লিস্ট আমাকে দেখাচ্ছেন যে এই কল লিস্টে বরুণকে 4 তারিখ থেকে 5 তারিখ বরুণ মার্ডার হওয়ার আগে এবং পরে অবধি এই মোবাইল থেকে প্রচুর কল হয়েছে এবং এই মোবাইলটা ব্যবহার করা হয়েছে জেলের ভেতরে বসে। আমি যখন যে কোশ্চেনগুলো আপনাদের সামনে রাখলাম, ওই কোশ্চেনগুলো যখন ওনাদের করি আমি, তাহলে এই ঘটনাটা কি করে ঘটলো আপনারা বলুন। আর জেলের ভেতরে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি 3 লাখ টাকাটা পেল কোথায়? সেই 3 লাখ টাকা যোগানটা কে দিয়েছে তাকে? ওনারা তখন বলেন, অসিতবাবু আপনার কিন্তু ভাই চলে গেছে, আপনি বরুণ বিশ্বাসের দাদা, আপনি এমন কোনো কথা বা এমন কোনো কাজ করবেন না যাতে আপনারও কিন্তু জীবনের ঝুঁকিটা বেড়ে যেতে পারে। মানে আমরা কিন্তু আপনাকে সর্বক্ষণের নিরাপত্তা দিতে পারবো না। আপনারা জিজ্ঞেস করতেই পারেন, আপনারা বলতেই পারেন কেন 14 বছর পরে এই কথা আমি কেন বলছি? 14 বছর মধ্যে আমরা এই কথা বলার সাহস, যোগ্যতা বা ক্ষমতা আমরা পাইনি। আমাদের তৎকালীন সরকার প্রশাসন আমাদের এই ক্ষমতা দেওয়া হয়নি, আমাদেরকে বদ্ধ দ্বারের মধ্যে রাখা হয়েছিল। আজকে আমরা কথাগুলো বলতে পারছি। বরুণের পরিবারকে পলিটিক্যাল দিক দিয়ে হুমকি দেওয়া হয়েছে, সিআইডির দিক থেকে হুমকি দেওয়া হয়েছে, পুলিশের দিক দিয়ে হুমকি দেওয়া হয়েছে। আপনি যেটা বলছেন অসিতবাবু, যে সিআইডির তরফে এই কথা আপনাকে বলা হয়েছে যে বিচারের দাবি করবেন না, যদি করেন তাহলে আপনাদের বিপদ বাড়তে পারে।
এই কথাগুলো যদি আপনি এমন কোনো কাজ আপনি করবেন না, এমন কোনো কথা আপনি বলবেন না যাতে আপনার জীবনের ঝুঁকিটা বাড়তে পারে, আমরা আপনাকে সর্বক্ষণের আমরা নিরাপত্তা দিতে পারবো না। মানে আপনার তো আমার মনে পড়ে যাচ্ছে সেই সংলাপের কথা যে মাস্টার মশাই আপনি কিচ্ছু দেখেননি। একদমই তাই। তাহলে আজকে এই সরকারের কাছে আমরা কেন সরকারের কাছে গেছি? এই সরকার যে নতুন একটা উনি দাবি নিয়ে জনতার দরবার খুলেছেন এবং সেখানে আপামর জনতার কথা উনি শুনছেন। আমরাও অভিভূত হয়ে আমরাও দেখলাম যে এই সরকার যখন একটা জায়গা করে দিয়েছে, আমরা একবার গিয়ে দেখি। সরকারের লোকজন যারা আছেন তারা আমাদের সত্যি সুন্দরভাবে আমাদের রিসিভ করলেন, আমাদের ব্যবস্থা করে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার, এবং উনি আমাদের আশ্বস্ত করলেন। কিন্তু সাথে এই কথাটাও বললেন, আপনারা অনেক দেরি করে ফেলেছেন, অনেক তথ্য নষ্ট করে ফেলেছেন। নষ্ট করবেই, নষ্ট করবো তো তার লোকে তো জড়িত রয়েছে। আমি অসিতভাবে আমি আবার আপনার কাছে আসবো, কিন্তু আমার কাছে নিঃসন্দেহে এই প্রশ্নটা নিয়ে আমি প্রাক্তন পুলিশ কর্তার কাছে আসবো যে সিআইডি কে তদন্তভার তো এই কারণে দেওয়া হয় যে আরো দ্রুততার সঙ্গে আরো স্বচ্ছভাবে তারা তদন্ত করবেন, কিন্তু এই ধরনের অভিজ্ঞতা তাদের সম্মুখীন হতে হয়েছে। কিন্তু আমি বলছি এটাও তো মাঝখানে 14 বছর পেরিয়ে গিয়েছে, ঠিক কতটা সুবিচারের আশা করতে পারেন অসিত বাবুরা? দেখো, এটা 2012 সালের ঘটনা, আজকে প্রায় 14 বছর হয়ে গেছে। বোধহয় সম্ভবত বরুণ বিশ্বাসের বোধহয় তারা বোধহয় লাইফ ইমপ্রিজনমেন্ট একজনের বোধহয় হচ্ছে, বোধহয় আন্ডারমিন লাইফ ইমপ্রিজনমেন্ট টিল দ্য না, লাইফ ইমপ্রিজনমেন্ট যার হয়েছিল একজন মারা গেছে, যাকে সাজিয়েছিল সে মারা গেছে, জেলের ভিতরে মারা গেছে, আর বাকিরা বেলে আছে। উনি যেটা প্রেয়ার করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, উনি স্বরাষ্ট্রমন্ত্রী বটে, উনি হয়তো চেষ্টা করবেন যে নতুন করে যদি এটাকে রিভাইভ করে যদি কিছু পয়েন্টস যদি যেগুলো আনার্থ করা আছে ওনার মনে হচ্ছে সেই পয়েন্টসগুলো যদি আবার খতিয়ে দেখে যদি আবার ইনভেস্টিগেট করেন, ইনভেস্টিগেট করার চেষ্টা করেন, কেসটা রিভাইভ করতেই পারেন উনি। করে যদি কোনো ট্যাঞ্জিবল কোনো এভিডেন্সেস পায়, ফলপ্রদ আশা কিন্তু উনি করতে পারেন, ওনার দাদা হয়তো করতে পারেন। অনেক তথ্য আছে যে তথ্যটা বরুণকে যখন শ্যুট করা হয় 2012 সালের 5 জুলাই গোবরডাঙ্গা রেল স্টেশন সংলগ্ন, একদম বরুণ কিন্তু পড়ে যায় সন্ধ্যাবেলা 7:12 না কত হয়েছে, 6:55 তখন সূর্যের আলো আছে। তো বরুণকে যখন পেছন দিক থেকে একদম লাগিয়ে শ্যুট করা হয়, ওর এখান দিয়ে পুরো মাংসপিণ্ড বেরিয়ে যায়, চেপে ধরে বাইক থেকে পড়ে গিয়েও কিছুটা হেঁটে জনগণকে বলছে আমাকে একটু সাহায্য করো, আমাকে হসপিটালে বেঁচে যাব। সকাল থেকে ওই বরুণ যেখানে শ্যুট হচ্ছে তার থেকে মাত্র 10 থেকে 12 মিটার হচ্ছে টিএমসির পার্টি অফিস। জ্যোতিপ্রিয় মল্লিকের নেতৃত্বে সকাল থেকে 5 জুলাই 2012 সকাল থেকে টিএমসির গুন্ডা বাহিনীকে ওখানে স্টোর করে রেখেছিল, জমায়েত করেছিল। বরুণ পড়ে যাওয়ার পরে বরুণকে 30 থেকে 40 জন টিএমসির গুন্ডা বাহিনী ওকে পুরো ব্যারিকেড করে ঘিরে রাখে, যাতে সাধারণ মানুষ, তার নেতৃত্ব দিয়েছিল কে? তপন ওরফে খোটে, টিএমসির একজন, এবং শঙ্কর দত্ত এখন যে গোবরডাঙ্গার চেয়ারম্যান, তার নেতৃত্বে, এবং তপন ওরফে খোটে ভাইস চেয়ারম্যান অসীম তরফদার, তাদের নেতৃত্বে টোটাল জনগণ ঘিরে রাখে। বরুণের এত জনপ্রিয়তা ছিল, বরুণকে কেউ দেখলে সঙ্গে সঙ্গে কিন্তু ওর সেবা শুশ্রূষা করবে, বরুণকে যাতে কেউ চিনতে না পারে, কেউ ওখানে ঢুকতে না পারে। এবং যখন কেউ জিজ্ঞেস করছে কিচ্ছু হয়নি, ওই ওর বাইকের টায়ারটা বাস্ট করেছে, প্রতিবাদী শুধু নয়, সমাজসেবী, প্রতিবাদী, জনদরদী। তো সেখানে যে চার্জশিট দেওয়া হয়েছে, চার্জশিটে স্যার এর কোনো উল্লেখ নেই। চার্জশিটে ফার্স্ট জ্যোতিপ্রিয় মল্লিক এবং উচ্চ নেতৃত্ব যা বলেছে, যা অর্ডার দিয়েছে, ঠিক সেইভাবেই তদন্তটা হয়েছে। একদম মানে অসিতবাবু আপনি যেটা বলছেন যে সময় ঘটনা ঘটেছিল তারপর ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সব রকম প্রচেষ্টা করা হয়েছিল, কিন্তু আবারও বরুণ বিশ্বাসের পরিবার অর্থাৎ অসিত বাবুরা তারা নতুন করে আশার আলো দেখছে এই সরকার, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর। কিন্তু এই বরুণ বিশ্বাসের খুনের যে ঘটনা তার নেপথ্যে কিন্তু বারবার একটাই নাম সামনে আসছে, তা হলো জ্যোতিপ্রিয় মল্লিক। দেখুন, আরজিকর, কামদুনি, তামান্নার হত্যাকাণ্ডের মতো কি নতুন করে খুলবে বরুণ বিশ্বাস খুনের ফাইল? বিজেপি সরকার ক্ষমতায় আসতে এই নিয়েও জোর চর্চা হচ্ছে। 2012 সালের 5 জুলাই ছিল সেই অভিশপ্ত দিন। কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক বরুণ বিশ্বাস সবে গোবরডাঙ্গা স্টেশনে নেমেছিলেন। সবে বাইক নিয়ে বাড়ির দিকে রওনা দিতে যাবেন, তখনই কয়েকটা বুলেট এফোড় ওফোড় করে দেয় তাকে। ওই মামলায় 9 জনকে গ্রেফতার করা হয়, তাদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়, বাকিরা জামিনে ছাড়া পেয়ে যান।
52 জন সাক্ষীর মধ্যে এখনো পর্যন্ত মাত্র 36 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। এক যুগেরও বেশি সময় ধরে সেই মামলা ঝুলে রয়েছে আদালতে। তৃণমূল জমানায় বারবার বদল হয়েছে আইনজীবী, নাম জড়িয়েছে তৎকালীন খাদ্যমন্ত্রীর। জ্যোতিপ্রিয় মল্লিক মাস্টারমাইন্ড, উনি এই সমস্ত প্ল্যান করেছেন যাতে বরুণ বিশ্বাসকে খুন করা যায়, প্রতিবাদ না করতে পারে। ওনার যে কর্মক্রিয়া, তোলাবাজ, দুষ্কৃতীদের মদতদাতা উনি ছিলেন, তুলতেন, এইগুলো বরুণ বাধা দিয়েছিল। তৃণমূল কংগ্রেসের এক মন্ত্রীর নাম, নেতার নাম জ্যোতিপ্রিয় মল্লিকের নাম, আমি নামই বলে দিচ্ছি। বারবার সে সময় পরিবারের তরফ থেকেও এসেছিল, বরুণ বিশ্বাসের দিদির তরফ থেকেও এবং অন্যান্য লোকেদের তরফ থেকেও এসেছিল। এর নতুন করে তদন্ত প্রয়োজন। মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অবশ্যই সিদ্ধান্ত নেবেন। এই প্রসঙ্গে প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি। এটা নিয়ে কি বলবো, এটা নিয়ে তো কিছু বলার নেই। গেছেন ওনার মনে হয়েছে যাওয়া দরকার আছে, গেছেন, তাতে কি বলবো। 2000 সালে ভয়াবহ বন্যার পর এলাকায় নদী সংস্কারের জন্য আন্দোলন করেন বরুণ বিশ্বাসরা। স্থানীয় সূত্রে দাবি পরবর্তীতে এর জন্য প্রায় 34 কোটি টাকার অনুদান আসে। সেই টাকার বড় অংশ আত্মসাতের অভিযোগ উঠেছিল জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে, যা নিয়েও সরব হন বরুণ বিশ্বাস। এসবের জেরেই তাকে খুন হতে হয়েছিল বলে অভিযোগ। 39 কোটি টাকা স্যাংশন হয়েছিল নদী সংস্কার, ইছামতি, যমুনা, সালন দিয়ে বাঁচাও, টিপির বাঁধ, বলদিঘাটার খাল, এসব সংস্কার করার জন্য। সেই টাকাটা ওরা আত্মসাৎ করে দিচ্ছে। সেটা আমার ভাই বলেছিল যে কাজ হলো না, টাকাটা গেল কোথায়। আমার ভাইয়ের অপরাধ ছিল এই। স্থানীয়দের দাবি 8 দশকের শেষ দিকে শুটিয়ায় শুরু হয়েছিল লাগাম ছাড়া দুষ্কৃতী দৌরাত্ম্য। এলাকায় একের পর এক গণধর্ষণ, অত্যাচার, দুর্নীতির বিরুদ্ধে গর্জে উঠেছিলেন বরুণ বিশ্বাস। এলাকার মানুষকে সংগঠিত করে প্রতিবাদী মঞ্চ তৈরি করে জনমত গড়ে তোলার জন্যই দুষ্কৃতীদের দু চোখের বিষ হয়ে ওঠেন তিনি। তারপর বরুণের পরিণতি জানে গোটা রাজ্য। আমি তখন হাবড়া থানা এসেছিলাম যে সময় ঘটনাটা ঘটে, বরুণ বিশ্বাস দিন মারা যায়। তো স্টেশন থেকে জাস্ট ট্রেন থেকে নামার পরে প্ল্যাটফর্মে বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে তাকে কয়েকজন দুষ্কৃতী গুলি করে, তারপর হাসপাতালে নিয়ে আসে, হাবড়া হসপিটালে নিয়ে আসে। কেসটা জিআরপিতে রেকর্ড হয়েছিল, প্রথমে বনগাঁ জিআরপি, 2 দিন বাদে এটা সিআইডি ইনভেস্টিগেশন টেক আপ করে। আমরা বেশ কজন লোক ধরা পড়েছিল। তারপরে সিআইডি নেবার পরে আরও কিছু ডেভেলপমেন্ট হয়েছিল কিনা এটা আমার কিন্তু জানা নেই। দেখতে দেখতে বরুণের মৃত্যুর 14 বছর। প্রতিবাদী মঞ্চের সামনে বরুণ বিশ্বাসের ছবিতে জ্বলছে ধূপ আর মোমবাতি। সমীরণ পাল, এবিপি আনন্দ। আমি সুমন বন্দ্যোপাধ্যায়ের কাছে আসবো। বারবার জ্যোতিপ্রিয় মল্লিকের নাম উঠে আসছে, কিন্তু এই জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে তদন্ত কতটুকু হয়েছে এই প্রশ্ন তো উঠবে সুমনদা। যে জ্যোতিপ্রিয় মল্লিককে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় তার মন্ত্রিসভার বেস্ট পারফর্মার বলে থাকেন, কোন আইন, কোন পুলিশ, কোন প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে? না দেখুন, অত্যন্ত মর্মান্তিক ঘটনা ঘটেছিল, কোনো সন্দেহ নেই এখানে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা জ্যোতিপ্রিয় মল্লিক সম্পর্কে বলেন, যে কথাটা আপনি উল্লেখ করলেন, সেটা তার মন্ত্রিত্ব বা প্রশাসনিক দিক সম্পর্কে বলেন। আমি জানি না এই তদন্ত নিশ্চয়ই বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে ওনারা গেছেন যখন বরুণ বিশ্বাসের ঘটনা ঘটছে। না, অবশ্যই অবশ্যই আমি বলছি যে বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে ওনারা গেছেন এবং উনি আশ্বাস দিয়েছেন, এবং আমরা আশা করব যাতে এই তদন্ত সঠিকভাবে পরিচালিত হয় এবং সত্যিকারের যারা দোষী তাদের যেন শাস্তি হয়। এ সম্বন্ধে কোনো একদম কোনো রকম টলারেন্স না, জিরো টলারেন্স। বলছেন আপনি বর্তমান মুখ্যমন্ত্রীর কাছে পরিবার গেছে যেন সঠিক বিচার পান, কিন্তু গত 14 বছর তাহলে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কেন দেখলেন না? এই প্রশ্নটাও তো আসে। প্রণয় দা, এখন সরকার বদলে গেছে। আমি দেখুন, প্রণয় দা, হ্যাঁ, 2000 অনেক বলেছেন, একটু শুনুন। 2012 থেকে 2024 অভয়ার ঘটনা, 2012 বরুণ বিশ্বাসের পরিবার যেটা বলল, বরুণ বিশ্বাসকে গুলি করা হলো, গুলি করার পরে তার পেট থেকে রক্ত বেরোচ্ছিল, তার মৃত্যুকে নিশ্চিত করলো তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী, তাকে ঘিরে রাখলো। যখন তার মৃত্যু হলো তারপরে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। তারপরে কি হলো? তারপরে তদন্ত সিআইডির কাছে গেল। সিআইডির যেটা উচিত ছিল তার পরিবারের বাড়িতে গিয়ে তদন্ত করা, তাদেরকে ডেকে এনে তাদেরকে থ্রেট করালো। 2জন অফিসারের নামও উনি বললেন। আপনারা দেখেছেন অভয়াকাণ্ডেও তাই ঘটেছে, এবং আমাদের সরকার আসার পরে সেই অফিসাররা যারা এই তদন্ত প্রক্রিয়াকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন তাদেরকে সাসপেন্ডও করেছে। তো আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে অফিসারদের বিরুদ্ধে অভিযোগ করছে তারা যদি এখনো কর্মরত থাকেন তাদেরকেও তদন্তের আওতায় এনে যাতে করে অন্য অফিসাররা ভবিষ্যতে এই কাজ করার। আমি এইখানে রাজগোপাল ধর চক্রবর্তীর কাছে আসতে চাইবো যে বর্ডনে অসিতবাবু দিচ্ছিলেন তার সঙ্গে অনেকটা মিল কিন্তু দর্শকেরা খুঁজে পাবেন জাফরাবাদের ঘটনায়। যখন হরগোবিন্দ দাস, চন্দন দাসকে কুপিয়ে খুন করা হলো, আততায়ী সেখানে দাঁড়িয়েছিল মৃত্যু সুনিশ্চিত হওয়া পর্যন্ত। ঠিক একই রকম ভাবে বরুণ বিশ্বাসকে গুলি করার পর
তৃণমূল কংগ্রেসের আততায়ীরা তার অসিতবাবু যেটা বর্ণনা দিচ্ছেন, ঘিরে ধরে দাঁড়িয়েছিল যাতে তাকে হাসপাতালে কেউ নিয়ে যেতে না পারে, যাতে মৃত্যু সুনিশ্চিত করা যেতে পারে। মানে 2012-তে যা ঘটেছিল এবং কয়েক বছর সাম্প্রতিক জাফরাবাদের ঘটনা একেবারে মোডাস অপারেন্ডি মিলে যাচ্ছে। রাজাগোপাল বাবু, হ্যাঁ দেখুন, মানে যে ধরনের কথা উনি ব্যাখ্যা করছেন, এর আগেও আমি শুনেছি, আজকে শুনে তো ভীষণই খারাপ লাগছে। তখন যখন উনি বলছিলেন তৃণমূল কংগ্রেসের যে ধরনের প্রতিবাদী মানুষ দেখছি যারা ঋতব্রত বা অন্নব্রতর মধ্যে আছেন, তাদের কারুকে দেখিনি, তৃণমূলের ভেতরের জ্বালা কখনো আমরা দেখিনি। তা আমি যেটা পরিষ্কার বলতে চাই যে অনেক নাম উনি বলেছেন, নতুন করে রিইনভেস্টিগেট করা হোক, ওনাদের কাছ থেকে নতুন করে চাওয়া হোক, এবং যে সমস্ত অফিসার রয়েছেন, যে সমস্ত নেতাদের নাম বলছেন যারা ওই রেলের কাছে যারা ছিলেন, তাদের অনেকেই কোথাও মানে চেয়ারম্যান হয়েছে, সব কটাকে জিজ্ঞাসাবাদ করা উচিত, এবং প্রয়োজনে এদের কারুকে ঋতব্রতর দলে বা নিজেদের দলে বা অন্য কোথাও ঢুকতে দেওয়া উচিত না, সব কটাকে জেরা করা উচিত। ব্যাপারটা হচ্ছে যে আপনি যদি ওই দেখুন আমাদের ওই যে ধরনের শাসন ব্যবস্থা আছে, প্রমাণ না পেলে কিছু করবো না, ও জীবনে 14 বছরে প্রমাণ পাওয়া যাবে না আমরা জানি, কিন্তু যে মানুষ যে নাম ওনারা বলছেন তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা উচিত, একেবারে জিজ্ঞাসাবাদ করা উচিত, অ্যারেস্ট করা উচিত এক্ষুনি। নিঃসন্দেহে আশা রাখছেন এবার প্রশাসন, শুভেন্দু অধিকারী সরকার কিভাবে তদন্তকে এগিয়ে নিয়ে যায় এবং সুবিচার সুনিশ্চিত করে সেদিকে নজর থাকবে। আমি বিশ্বনাথ চক্রবর্তীর কাছে আসবো। ধারাবাহিকভাবে যদি দেখেন বিশ্বনাথ দা, একেবারে বরুণ বিশ্বাস, কামদুনি থেকে রিসেন্টলি অভয়াকাণ্ড, পরপর ঘটনা, রাজ্য সরকার যেটা করেছে তদন্তে অসহযোগিতা এবং ধামাচাপা দেওয়ার চেষ্টা করে এসেছে। দেখো, বরুণ বিশ্বাস হতে পারেন, শিলাদিত্য চৌধুরী মতন কৃষক হতে পারেন, যারাই কোনো প্রতিবাদ করবার চেষ্টা করেছে, প্রতিবাদী মুখ হয়ে উঠেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বা তার তৃণমূল কংগ্রেসের স্থানীয় নেতৃত্ব তাকে মানে গলা আটকানোর চেষ্টা করেছে, মার্ডার করেছে, তাদের উপর নির্যাতন করেছে। আর যত প্রতিবাদী ছিলেন, বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় প্রতিবাদ করেছেন, তিনি ইউটিউবার হতে পারেন, তিনি সংবাদপত্রের লোক হতে পারেন, তাদেরকে কিন্তু জেলে পাঠিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে যে শাসন ব্যবস্থাটা মমতা বন্দ্যোপাধ্যায় কায়েম করেছিলেন, সেইখানে বরুণ বিশ্বাসের মতন একটা প্রতিবাদী সমাজ সংস্কারক তাকে প্রোটেকশন না দিয়ে তার বিরুদ্ধে মানে তাকে যারা মার্ডার করেছে, তাদের যারা ষড়যন্ত্রে যুক্ত ছিলেন তার মার্ডারে, তাদেরকে প্রোটেকশন দিয়েছে। ফলে সেদিন মানুষ বুঝে গেছিল যে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মানে অপরাধীদের সরকার, অপরাধ দমন করবার জন্য সরকার নয়, যার জন্য বরুণ বিশ্বাস। একদম মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রতীক নিয়ে কিন্তু কিছুদিন আগে, অর্থাৎ গতকালই তিনি বললেন যে প্রতীক চলে গেলে কিছু যায় আসে না, তাকে কোনোভাবে কন্ট্রোল করা যাবে না, তিনি এগিয়ে যাবেন, মানে কণ্ঠরোধ কোনোভাবেই সম্ভব নয় তার ক্ষেত্রে। কিন্তু তার আমলে কি দেখেছিলাম আমরা, এই প্রতিবাদীদের কিভাবে কণ্ঠরোধ করা হয়েছিল। অসিত বাবু, তিনি অনেক আশা নিয়ে এই সরকারের কাছে গিয়েছেন, কি চান অসিত বাবু? আমরা চাই প্রকৃত তদন্ত হোক, বরুণ হত্যার প্রকৃত তদন্ত প্রথম থেকে, বরুণ শুট হওয়ার পরের থেকে একদম শেষ অবধি যতগুলো জায়গা আছে আমাদের কাছে তথ্য আছে, আমরা তথ্য সরকারকে দিয়ে সাহায্য করব, এবং সেই তথ্য দিলে যারা প্রকৃত অপরাধী তাদের কিন্তু নাম উঠে আসবে। এবং সবথেকে বড় কথা, যাকে ঢাল করে জ্যোতিপ্রিয় মল্লিক যত বাইট দিয়েছিলেন যে সুশান্ত চৌধুরী যে একজন যাবজ্জীবন সারাপ্রাপ্ত আসামি জেলের ভেতরে বসে মোবাইল ফোন ইউজ করেছিল, তারও মৃত্যুটা কিন্তু জেলের ভেতরে রহস্যজনক। এবং সবশেষে আর একটা কথা বলবো, যেটা বরুণ হত্যার পরেই বরুণের যে প্রতিবাদী মঞ্চ ছিল, সেই মঞ্চের বরুণ ছিল সম্পাদক, সভাপতি হচ্ছে ননীগোপাল পোদ্দার। বরুণ হত্যার পরপরই জ্যোতিপ্রিয় মল্লিক ওই ননীগোপাল পোদ্দার সঙ্গে যোগাযোগ করে আমাদের প্রতিবাদী মঞ্চটাকে যাতে ভেঙে দিয়ে একদম চুরমার করে দেওয়া যায়, আমাদের পরিবারের থেকে লোকজন সরিয়ে নেওয়া যায়। সাথে কি করলো, যে বরুণের একটা মূর্তি বসাবো, সেই বরুণের মূর্তি ননীগোপাল পোদ্দার, জ্যোতিপ্রিয় মল্লিক মিলে আমাদের বাড়ি যাওয়ার রাস্তার একদম বাহাতেই যে মূর্তিটা বসিয়েছে, সেই মূর্তিটা কিন্তু বরুণ বিশ্বাসের নয়, বরুণ বিশ্বাসকে বিকৃত করা হয়েছে। জ্যোতিপ্রিয় মল্লিক, ধামাচাপা দেওয়া নয়, মূর্তি বসানোর ক্ষেত্রেও মূর্তিকে বিকৃত করা হয়েছে বলে অভিযোগ তুলছেন। আমি বলছি আমাদের চাওয়া শুধু একটাই, যে আজকে নতুন সরকারের কাছে সুবিচার চাইতে গিয়েছেন, ধামাচাপা দেওয়া হয়েছিল গত সরকারের আমলে, সেখান থেকে বের করে বরুণ বিশ্বাসের পরিবার তারা যেন সুবিচার পান, এইটা যেন রাজ্য সরকার সুনিশ্চিত করতে পারে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।